কেটে যাচ্ছে দিন, কাটছে জীবনের নতুন আরেক অধ্যায়। যে অধ্যায় রয়েছে রোজ সকালে উঠে ভার্সিটিতে দৌড়ানো, ভার্সিটি শেষে বাড়ি ফিরে দ্যুতির ফরমাইশ পূরণ। বই পড়ে পড়ে তাকে শোনানো, সন্ধ্যায় একই সাথে বসে কফির মগে চুমুক দেয়া, গভীর রাতে তার পাশে বসে রবীন্দ্রসঙ্গীত শোনা। দ্যুতির মাঝের এই অদ্ভুত পরিবর্তনে অস্থির মনে স্বস্তি ফিরেছে ইশতিয়াকের। এখন আর রাতে গুনগুনিয়ে কাঁদে না দ্যুতি। সূর্যের আলোর ভয় বন্ধ করে রাখে না ঘরের জানালা। নীরবে বিছানায় বসে করে না পুরনো দিনের স্মৃতিচারণ, বরং পুরো ফ্ল্যাট জুড়ে হেঁটে বেড়ায় সে। খুব একটা কথা না বললেও ইশতিয়াক বাড়ি ফিরলেই তার কাছে এগিয়ে আসে। ঠোঁটে মিষ্টি হাসি ফুটিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে তার পাশে। সেসব দেখে বুকের ভেতরটায় পরম তৃপ্তি অনুভব করে ইশতিয়াক। কর্মব্যস্ত একটি দিন শেষে বিছানায় শরীর মেলে দিল এই সুখে আচ্ছন্ন হয়ে আসে তার দুচোখ। এই দ্যুতি তো আগের দ্যুতি নয়, নয় রুক্ষ মেজাজের সে দ্যুতি। এই দ্যুতি নতুন দ্যুতি, যে নিজের অন্তরালের প্রভা ছড়াতে ব্যস্ত তার এই ছোট্ট নিয়র জুড়ে। এই দ্যুতি মিষ্টি করে হাসতে জানে, লাজুক গলায় বলতে জানে, আপনি আমার হাতটা আজ কেন ধরলেন না? দ্যুতির লাজুক চাহনি চোখের পাতায় ভেসে উঠতেই আনমনেই হেসে উঠল ইশতিয়াক। খানিকক্ষণ আনমনে ভাবনার পর চেয়ারে শরীর এলিয়ে দিয়ে দ্যুতির খবর জানতে কল করল মিনা বেগমকে। হ্যালো খালা, আপনি কি করছেন? বসে আছি কেন বলতো? ফ্রি থাকলে একটু দ্যুতিকে গিয়ে দেখে আসলে আমার জন্য সুবিধা হতো। দেখে আসতে হবে না, আমি দ্যুতির পাশেই আছি। স্বস্তির নিঃশ্বাস ফেলল ইশতিয়াক। কি করছে ও? ওর মাথায় তেল দিয়ে দিচ্ছি। নিজের একটু যত্ন নেয় না মেয়েটা। চুল উস্খুস্কো হয়ে কি একটা হয়ে গেছে, মনে হয় শ্যাওড়া গাছের পেতনি। হাসল ইশতিয়াক। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বারান্দার দিকে এগুতে এগুতে বলল, তাই লাগে নাকি? শুধু শুধু হাসিস না, তুইও তো কখনো ওকে কিছু বলিস না। কেমন দামড়া ব্যাটা তুই আল্লাহ জানে। কখনো কি বউরে সাজগোজ করে দেখতে মন চায় না? তোর খালু এই বয়সে এসেও আমারে বলে আজ ওই নীল শাড়িটা পরবা। দেখছিস বুড়ার মনের ঢং। আর তুই? মনে হয় 200 বছরের কোনো বুড়া যে দাঁত খোঁচাতে খোঁচাতে তার বউকে বলে, তুই ন্যাংটা হয়ে থাক আর বোরকা পিন্দা থাক। আমার শৈলে আর রং নাইরে জড়ি না। ইশতিয়াকের কান লাল হয়ে উঠল। লোকজনের উপস্থিতি দেখতে সে একবার চোখ বুলিয়ে নিল চারপাশে। ওপাশ থেকে হালকা থেমে মিনা বেগম বললেন, এখনো তোর বেটাবেটিই হয় নাই, তাতেই সব রংঢং কি ফুরুত দিছে? তুই চাইবি ও দিবে, ও বায়না ধরবে তুই দিবি। এভাবে দেয়া নেয়ার উপরে থাকলেই না সংসারে চাঞ্চল্য আসবে। তখন দেখবি একজনের সাথে 14 বছর কেন 14,000 বছর থাকলেও একঘেয়েমি লাগবে না। তা না, এক একজন মনে হয় 200 বছরের বুড়াবুড়ি। একজন অন্যজনের সামনে দাঁড়ালে তাদের আরো লজ্জায় চোখ চোয়ালে নেমে যায়। খালা আমি রাখছি, ক্লাসের সময় হয়ে এসেছে। এই ইশতি আগেই রাখিস না। একটা কথা শোন। কি? আজ বাড়ি ফেরার সময় তোর এই বুড়ির জন্য কিছু ফুল কিনে আনবি। এই বুড়ি, তোর কি ফুল পছন্দ রে? দ্যুতির জবাব শোনার অপেক্ষা না করেই কল কেটে দিল ইশতিয়াক। এমন অস্বস্তিকর অবস্থায় কিছুদিন হলো প্রায় পড়তে হচ্ছে তাকে।
তবে যেনতেন যাই বলুক না কেন এই খালাকে ছাড়া দুতির মাঝের পরিবর্তন এত দ্রুত আসা সম্ভব ছিল না। সাথে তার অনুপস্থিতিতে দেখাশোনা তো রয়েছেই, যদিও বা সে তাদের বাড়ি ছেড়েছিল দিলরুবা খন্দকারের ভরসায়। তবে হঠাৎ পিছলে পড়ে পা ভাঙার ফলে তার আসার তারিখও পিছিয়ে পড়েছে মাস একের মতো। ছোট্ট একটি শ্বাস ছেড়ে সময় দেখে ফোন পকেটে রাখল ইশতিয়াক। তারপর পা বাড়াল দোতলার উদ্দেশ্যে। ফোন নামিয়ে রেখে দুতিকে ঠোঁট টিপে হাসতে দেখে চোখমুখ কুঁচকে ফেললেন মিনা বেগম। দুতির মাথায় টোকা মেরে তীক্ষ্ণ স্বরে বললেন, তুই হাসিস কেন? ও মা, কোথায় হাসলাম? হেসেছি স্বামী, দেখেছি তুই হেসেছিস। স্বামীকে নিয়ে রংঢংয়ের কথা শুনলেই হাসি পায় না? বেলেহাজ মেয়ে একটা। মিনা বেগমের দিকে ফিরল দুতি। নাক কুচকে আহ্লাদি গলায় বলল, তুমি আমায় সবসময় বকো কেন? আমার এই আধমরা শরীর দেখে তোমার মায়া হয় না? হয় বলেই তো তোর এই আধমরা শরীর তাজা বানানোর চিন্তা করছি। এক ডোজেই তুই উপর তলার ভুটকিটার মতো, না হলে তোদের 1 বছরের বাড়ি ভাড়া মাফ করে দিব। যা, এক ডোজেই? কাঁধ উঁচিয়ে বসলেন মিনা বেগম। এসব হাই পাওয়ারের হয় রে। আমার মুখের 2 কথার খেল আর তোর শরীর ভুটকি হওয়া বাকি। খিলখিল করে হেসে উঠল দুতি। তবে তাতে পাত্তা না দিয়ে মিনা বেগম বিছানায় শরীর মেলে দিলেন। আরাম করে শুয়ে দুতির দিকে তাকিয়ে উৎসাহী কণ্ঠে বললেন, তোর খালুর কাজ শোন। কাল রাতে শুয়ে পড়েছি, তারপর পরি রতনের ছেলে বায়না ধরল আমাদের সাথে ঘুমোবে। তো এসে শুলো আমাদের কাছে, তো কিছু সময় যেতে না যেতেই আমার আঁচল ধরে টানাটানি শুরু করে দিল তোর খালু। বুড়ার কাজটা দেখছিস? শরম লজ্জা একদম নাই, তাই দিলাম বসিয়ে বুড়ার জায়গা মতো একটা গুঁতো। এমা, তারপর? তারপর আর কি? রাতে আর আমার ধার ঘেঁষেনি। তা তুই গুতোগুতি করিস তো? ছি, না। চোখমুখ কুচকে ফেলল দুতি। মিনা বেগম বললেন, আমারটা শুনে তারপর? আর নিজেরটার বেলায় খুব লজ্জা না? এত লজ্জা রাখিস কইরে বুড়ি? গতরের মধ্যে? হ্যাঁ, আমার লজ্জা তো তোমায় দেখিয়ে বেরাবো না। মুখ বাঁকিয়ে উঠে পড়ল দুতি। এগুলো আলমারির দিকে। এক নজর দুতির দিকে দিয়ে চোখজোড়া বুঝলেন মিনা বেগম। উঁচু স্বরে বললেন, গোসলে যাচ্ছিস? হু, তাহলে একটা শাড়ি নিয়ে যা। আজ একটা শাড়ি পরবি। আর বলদকে তো ইঙ্গিত দিয়েই দিলাম, দেখি এখন কি করে। তবে বলদের দিক থেকে কোনো প্রকার ইশারা না পেলে ওর সামনে দিয়ে বারবার হাঁটাহাঁটি করবি। তাতেও যদি বলদ কিছুই না বুঝে তো শুরু করে দিবি ময়ূরীর নাচ। ভ্রু কোচকালো দুতি। ময়ূরীর নাচ? উইয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে জামা টেনেটুনি উড়াধুরা নাচ দেয় না? রাত 1টা বাজলেই তো আমাদের সিঁড়িতে দেয়, তোদেরটাতে দেয় না রে? বেলা বেড়ে দুপুরে গড়িয়েছে। কড়া রোদ এসে পড়ছে ব্যালকনির এক কোনায়। খানিকক্ষণ সেই রোদে দাঁড়িয়ে শরীরে ঘাম ঝরালো স্বামীহা। তারপর ঘামে কর্দমাক্ত শরীরে ঢুকল বাথরুমে। ওড়না খুলে শাওয়ার ছেড়ে দাঁড়ালো তার নিচে। খানিকক্ষণ আগেই সার্জিম বেরিয়েছে। তবে বেরুনোর আগে তাকে শরণাপন্ন করিয়েছে তিতো সেই মুহূর্তর, যাতে শরীরের প্রতিটি শিরায় শিরায় ঢেউ ওঠে না, দোলা দেয় না মনের মণিকোঠায়। দীর্ঘ সময় নিয়ে গোসল সেরে বনিকে নিতে মহিমা বেগমের ঘরে এল স্বামীহা। ভেজা কাপড়গুলো এক হাতে রেখে সুপ্ত গলায় বলল, আম্মা ওকে দিন।
এক নজর সামিহার দিকে তাকিয়ে চোখ সরিয়ে আবারও বনির দিকে দিলেন মহিমা বেগম। বিরক্ত সুরে বললেন, তুমি ছাদে যাচ্ছ, যাও। ওর কি কাজ ওখানে? ওর শরীরে একটু রোদ বাতাস শরীরে লাগিয়ে আনি। আমার দাদি বলতো বাচ্চাদের শরীরে হাওয়া বাতাস লাগলে তার শরীর স্বাস্থ্য ভালো হয়। এসব করে করেই তো তোমার এই হাল। বনি, থাক, তুমি যাও, ওর গায়ে রোদ লাগানোর কোনো প্রয়োজন নেই। হতাশ হয়ে ভেজা কাপড় হাতে সামিহা সদর দরজার দিকে এগুতেই পেছনে থেকে তাকে ডেকে উঠলেন মহিমা বেগম। বনিকে বিছানায় শুয়ে দিয়ে পা মেলে বসে নরম গলায় বললেন, স্পর্শার জন্য আজ পায়েস রেঁধে দিও তো। তোমার হাতের পায়েস ও খেতে চেয়েছে। আজ আমি যাবার সময় নিয়ে যাব। থেমে দাঁড়িয়ে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল সামিহা। পাশ ফিরে বলল, আচ্ছা, ও আসবে কবে? দেখি, সবুর তো মাত্র কদিন হলো দেশে এসেছে, তাই ভাবলাম থাকুক কয়েকটা দিন। সবুর ভাই ওকে পছন্দ করেছে? তা কি করে বলি, তবে অপছন্দেরও কারণ নেই। একটাই মেয়ে আমার। ওর বাবার যা আছে সব তো ওরই, তাই না? তাছাড়া ভাইয়ের মাথায় কথাখানা ঢুকিয়ে দিয়ে এসেছি। এবার সিদ্ধান্তটা না হয় উনারাই নিক। আর কথা না বাড়িয়ে সামিহা এগুলো ছাদের উদ্দেশ্যে। মাত্র বলা মহিমা বেগমের কথাগুলো ভাবাচ্ছে তাকে। সব স্পর্শার বলতে কি বোঝাতে চাইলেন তিনি? তবে কি নিজের রক্তের ছেলে নয় বলে শারজিমের জন্য উনার বাবা কিছু রেখে যাননি? অবশ্য কোনো ভরসাই বা রেখে যেত? লোকটির সাথে কি কখনো ভালো ব্যবহার করেছে শারজিম? শারজিমের নিজের মায়ের বিবরণ মতেই লোকটির মৃত্যুর সময়ও শারজিম দেখতে যায়নি তাকে। জানাজায় শরিক হয়নি, করেনি তার জন্য কোনো অনুতাপ। এত ঘৃণা জমা ছিল লোকটির জন্য শারজিমের অন্তরে। শারজিমের ভবিষ্যৎ কি? মায়ের আশকারা পেয়ে ঘুরে ফিরে বেরিয়ে মস্তানি করেই যার দিন যায়, তার সময় কোথায় চাকরি বাকরি করে নিজের স্ত্রী সন্তান নিয়ে ভাবার? তবে মহিমা বেগম যেভাবে তার ছেলেকে ভালোবাসে তাতে সে কেন শারজিমকে দেউলিয়া অবস্থায় রাস্তায় ছুঁড়ে ফেলবে? ভাবনার গতিপথ ঘোরাল সামিহা। সে বড্ড বেশি ভেবে ফেলছে মহিমা বেগমের কথায়। হয়তো মহিমা বেগম তেমন কিছু বলতে চাননি, হয়তো সে বেশি বুঝে ফেলেছে, নয়তো মহিমা বেগম যেমন চতুর একজন মহিলা তাতে নিজের ছেলের জন্য কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করে রেখেছেন তিনি। বাতাসে প্রাণ খুলে শ্বাস ছেড়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সামিহা। বেশ কিছুদিন হল রাতে শারজিম তার সঙ্গেই থাকে। মেয়েকে মাঝে শুয়ে তার সাথে কতই না আহ্লাদ করে, কথা বলে, তাকে আদর করে, পরম যত্নে তাকে ঘুম পাড়িয়ে দেয়। সে সময় তাকে দেখে নিষ্পাপ লাগে। ঠিক বাচ্চাদের মতো ক্ষণিকের জন্য সামিহার বুকের ভেতরটায় অদ্ভুত এক অনুভূতি হয়। সব ভুলে ভালোবাসতে ইচ্ছে হয় সেই নিষ্পাপ মুখটিকে। তবে মাঝরাতে তার ভেতরে জেগে উঠা পশুর অস্তিত্ব, তাকে ভেবে হাজারো স্বপ্ন জমিয়ে রাখা সেই বুকের ভেতরটা ক্ষতবিক্ষত করে তোলে। ভেঙে দেয় স্বপ্নের ছোট্ট ছোট্ট ঘর। প্রচুর অস্থির হয়ে পড়ে শারজিম। সে সময় তার হুঁশ থাকে না, থাকে না কোনো বোধশক্তি। ক্রমাগত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। নিজের সুখের জন্য তারই সহধর্মিণীকে কষ্ট দিতে এক বিন্দু দ্বিধাবোধ করে না, তবে সবটা সহ্য করে সামিহা। কষ্টে জর্জরিত হয়ে ঠোঁট কামড়ে চোখ বুজে থাকে। নীরবে চোখের অশ্রু মুছে পড়ে থাকে বিছানায়। পারে না সে আগের মতো ভালোবাসার চাদরে ডুবে গিয়ে শারজিম নামক এই পশুকে অনুভব করতে। বুক চিরে বেরিয়ে আসা গভীর একটি নিঃশ্বাস ছেড়ে ভেজা কাপড়গুলো ছাদে মেলে দিল সামিহা। কিছুক্ষণ ছাদে বসে থাকার ইচ্ছে থাকলেও বাসায় ফেরার জন্য সিঁড়ি ঘরের দিকে এগুতেই চোখ পড়ল পূর্ব পাশটায় দাঁড়িয়ে থাকা সুমন্তর দিকে।
মনে মনে আপনাকেই খুঁজছিলাম, কোথায় ছিলেন আপনি? মেয়েলি গলারস্বর শুনে পিছন ফিরে সামিহাকে দেখে ভদ্রতাসূচক ম্লান হাসল সুমন্ত। সেদিনের পর মেয়েটির সাথে আর দেখা হয়নি তার। আর না সে নিজে থেকে কোনো খোঁজ নেবার চেষ্টা করেছে। ইচ্ছে যে করেনি তেমন নয়, তবে আরেকটি সংসারে নাক না গলানোটাই শ্রেয় বলে মনে হওয়ায় আর চেষ্টা করে দেখা হয়নি তার। আপার ওখানে আপার ছেলের জন্মদিন ছিল, জবাব দিল সুমন্ত। সামিহা বলল, এতদিন হলো জন্মদিন খেলেন? না না, পরদিনই আসতাম, তবে হঠাৎ করেই ঘুম অসুস্থ হয়ে পড়েছিল। আর আপাও এই অবস্থায় ঘুমকে একা ছাড়তে নারাজ, তাই ওখানেই ছিলাম কিছুদিন। আর আপনার ডিউটি? ডাক্তার সাহেবকে না পেয়ে তার রোগীদের উপর দুর্ভিক্ষ নেমে আসেনি তো? হেসে উঠল সুমন্ত। হা হা না, ওখান থেকেই রোজ আসতাম। আপনার আপার বাসা কোথায়? সাভার। ও, সেটা কি এখান থেকে খুব কাছে? খুব কাছে না। অহ। থামল সামিহা। এক মুহূর্ত ভেবে কোনো প্রশ্ন না পেয়ে সে তাকাল সুমন্তর দিকে। তবে তার দিক থেকেও কোনো সাড়া না পেয়ে বেশ হতাশ হল সামিহা। সেই মুহূর্তেই পাশ থেকে সুমন্ত বলল, আপনি ভালো আছেন? অস্বস্তিকর অবস্থায় পড়তে গিয়েও ফিরে এল সামিহা। ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ। ঘুমের এখন কি অবস্থা? এখন ভালো। কি হয়েছিল ওর? ওই তো ওর মার অসুখ পেয়েছে। রূপারও চোখের সামনে মাঝে মাঝে অন্ধকার হয়ে আসত। তারপর নাকি ভয়ঙ্কর কিছু একটা চোখে পড়ত, যা দেখে চিৎকার করে উঠেই জ্ঞান হারাত রূপা। বলেন কি? এত ছোট বাচ্চার এত বাজে অসুখ, এত মারাত্মক অসুখ! কি দেখত আপনার স্ত্রী? আর ঘুমও কি দেখে? স্পেসিফিক করে কখনো কিছু বলতে পারত না রূপা। ঝাপসা দেখত, তবে ডাক্তারের মতে এটা শুধুমাত্রই ওর হ্যালুসিনেশন ছিল। ভ্রু কোঁচকালো সামিহা। আরে এসব ডাক্তাররা বুঝবে না, এসবের জন্য কবিরাজ ধরতে হবে। জিন ভর করলে এমন হয়। আমি আমার এক কাকিকে দেখেছিলাম, উনাকেও জিন ভর করেছিল। আপনি কি কখনো কবিরাজের কাছে গিয়েছিলেন ঘুমকে নিয়ে? সামিহার কথাগুলো অহেতুক হলেও শুনে মজা পেল সুমন্ত। উৎসাহী কণ্ঠে সে জবাব দিল, না গেলে ঘুম ঠিক হবে? হ্যাঁ, না গেলে কিভাবে চিকিৎসা হবে? তাই কবিরাজেরা চিকিৎসাও করতে জানে? খুব জানে। আমার ওই কাকির শরীর থেকে ঝাড়ু পেটা করে জিন তাড়িয়েছিল। ওসব জিনভূত ভং মেরে বসে থাকে মানুষের ঘাড়ে। আচ্ছা, আপনার স্ত্রী কি এই রোগেই মারা গেছে? জিনরা কিন্তু খুব ঘাটতারা হয়, তার সাথে উঁচুনিচ করলে একদম মেরে ফেলে। গলা ভারী করে বলল সামিহা। পূর্বসুরেই সুমন্ত বলল, না, আমার স্ত্রীকে জিন মেরে ফেলেনি। তবে আপনি কি করে জানলেন আমার স্ত্রী মারা গেছে? খোঁজ নিয়েছি। যেভাবে জেনেছি আপনি একজন ডাক্তার, ঠিক সেভাবেই। আপনি কি এতে কিছু মনে করেছেন? না। মৃদু হাসল সামিহা। রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে ফিরে বলল, এই রোদে দাঁড়িয়ে আকাশ কেন দেখছিলেন? 3টের জায়গায় ইশতিয়াক বাড়ি ফিরল বিকেল 5টায়। প্রতিদিনের মতোই বাড়ি ফিরে গোসল সেরে সে খানিকক্ষণ রান্নাঘরে ঘুটঘুট করল। তারপর 1 কাপ চা নিয়ে এসে বসল নিজের ঘরে। ড্রেসিং টেবিলে রাখা পত্রিকা হাতে নিয়ে তাতে চোখ বোলাতে শুরু করতেই পাশ থেকে দ্যুতি বলল, আমার ফুল কোথায়? পত্রিকা থেকে চোখ না উঠিয়েই ইশতিয়াক বলল, কিসের ফুল? ওই যে খালা যে বলে দিয়েছিল।
ওহ, উনার সব কথায় তুমি কান দেবে না। উনি হচ্ছেন বয়স্ক মানুষ। উনাদের ভাবনার সাথে আমাদের ভাবনা মিলবে না। আমার তো আরও মনে হয় উনি বেশ অ্যাডভান্স। আরও 200 বছর পর বুড়ো বুড়িরা যা বলবে বা করবে তা উনারা এই যুগেই বলে কয়ে বেড়ায়। হালকা কেশে উঠল ইশতিয়াক। পত্রিকা ফেলে বিছানা ছেড়ে উঠে ব্যালকনির দিকে পা বাড়াতেই দুতি পিছু নিল তার। আমি একটু একা বসি? তুমি বরং গান শুনো। যাও। মিষ্টি করে হেসে ইশতিয়াকের পাশে বসল দুতি। এখন শুনতে ইচ্ছে করছে না। ঠিক আছে। খেয়েছ দুপুরে? কিছুক্ষণ আগেই না বললাম খেয়েছি। অহ হ্যাঁ। গম্ভীর মুখে চুপচাপ বসে রইল ইশতিয়াক। দুতি উৎসাহী কণ্ঠে বলল, একটা গল্প শুনবেন? কিসের গল্প? আগে বলুন শুনবেন কিনা। একদণ্ড ভেবে ইশতিয়াক বলল, বলো। কাল রাতে হয়েছে কি? রাতে খালা শুয়ে পড়েছে। তার কিছুক্ষণ পরই উনার নাতি বায়না ধরল উনাদের সাথে ঘুমোবে। তো এসে শুলো তাদের কাছে, কিন্তু কিছু সময় যেতে না যেতেই খালার আঁচল ধরে টানাটানি শুরু করে দিল খালু। এবারে জোরে জোরে কাশতে শুরু করল ইশতিয়াক। সময় নিয়ে নিজেকে সামলে বলল, এসব কেন শোনো? এসব শুনতে হয় না। তুমি তো যথেষ্ট বুঝদার একজন মেয়ে। এসব বুঝে চলা শিখতে হবে দুতি। বুঝি আমি। প্রেমের গান শুনে হাসি কাঁদি বুঝি বলেই তো না? সে তো বটেই। তাইলে শুনুন, আপনি আজ রাত জেগে টকশো দেখবেন না। কেন? ভলিউম তো কম করেই দেই। তোমার তবুও কানে যায়? না, আজ আমরা দুজনে মিলে সিডির ওই চ্যানেলটা দেখব। ভ্রু কুঁচকে ফেলল ইশতিয়াক। কেন? কি দেখাবে সেখানে? ময়ূরীর নাচ। আমি দেয়ালে লাগানো পোস্টারে ওকে অনেক দেখেছি। পোশাক আশাক ঠিক না থাকায় টেনে টেনে ছিঁড়েছি ও। তবে ওর নাচটাই কখনো দেখা হয়নি। ব্যাপারটি অদ্ভুত হলেও সত্যিই খুব দুঃখজনক। তাই না? হ্যাঁ না কিছুই বলতে পারল না ইশতিয়াক। হতভম্ব হয়ে তাকিয়ে রইল দুতির দিকে। রাতের খাবার শেষে পায়েসের পিরিচ হাতে সার্জিম এসে বসল ড্রয়িং রুমে। খানিকক্ষণ টেলিভিশন দেখে একটি সিগারেট টেনে শুতে যাবে সে। এর মাঝে বনি ঘুমোবে না। বাবার জন্য জেগে থাকবে। গোল গোল চোখজোড়া আরো বড় বড় করে তাকিয়ে থাকবে ফ্যানের দিকে। মেয়েটি দিনে দিনে যত বড় হচ্ছে ততই তার করা কার্যক্রমগুলোর দিকে ঝুঁকে পড়ছে সার্জিম। অদৃশ্য এক সুতোর মায়াটানে নিজেকে আবদ্ধ করে ফেলছে এক গণ্ডির মাঝে। তবে তার তো গণ্ডির মাঝে থাকলে চলবে না। দুতি তার সম্পত্তি, দুতি তার চাহিদা, দুতি তার জিদ। সেই দুতি দ্বিতীয় এক পুরুষের সাথে হেসে খেলে সুখে সংসার করবে? না, দুতি তার সঙ্গে বাস করবে, তার সঙ্গে সংসার করবে, নয়তো আর 10 জনের ভোগের বস্তু হবে। না, এটি তার জিদ নয়। এটি তার অধিকার। দুতির প্রতি তার অধিকার। দাঁতের নিচে মশলা পড়তেই মুখ কুঁচকে ফেলল সার্জিম। ভাবনার গতিপথ থামিয়ে পিরিচ মেঝেতে ছুঁড়ে ফেলে একটি সিগারেট ধরাল সে। সিগারেট শরীরের জন্য ক্ষতিকারক জেনেও সে যেভাবে তা বছরের পর বছর ধরে সেবন করে আসছে, দুতিও ঠিক সেভাবেই তার আত্মার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে থাকলেও দুতি তার জন্য ক্ষতিকর। তার আশেপাশে ঘোরাও তার জন্য ক্ষতিকর। তবুও সে ঘুরবে একবার নয়, হাজারবার, লক্ষবার। নাকমুখ দিয়ে ধোয়া ছেড়ে এস্ট্রেতে সিগারেটের অবশিষ্ট অংশ ফেলে উঠে পড়ল সার্জিম। ওয়াশরুমে ঢুকে ব্রাশ করে চোখমুখ ধুয়ে এল বিছানায়। হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলায় মনোনিবেশ করা বনির পা পড়ল।
ওরে আমার আম্মাটা বাবা দেরি করে ফেলেছে, খুব দেরি করে ফেলেছে। সরি আম্মা, এই যে বাবা কান ধরেছে। চোখে মুখে হাসির ঝলক নিয়ে সামিহার দিকে তাকালো শারজিম। বিছানার এক কোণায় বসে বনির কাপড়গুলো ভাঁজ করছে সে। সারাদিনের অজস্র পরিশ্রমের পর তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। বনিকে খাইয়েছ? শারজিমের প্রশ্নে হ্যাঁ না কোনো জবাব দিল না সামিহা। কাপড়গুলো হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে এসে পা বাড়ালো আলমারির দিকে। কি রে, কথা কানে যায় না? বয়রা হয়েছ? ঘাড় ঘুরিয়ে শারজিমের দিকে তাকালো সামিহা। মুখে কঠিন কিছু কথা আসলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে আবারও নিজের কাজে মন দিল সে। আমার আম্মাটাকে খাওয়ায়নি? আপনার ক্ষুধা পেয়েছে? এত কষ্ট আমার আম্মাটার? দাঁড়াও, আমি কিছু আনছি। বিছানা ছেড়ে উঠার পায়তারা করতেই মুখ খুলল সামিহা। আলমারির পাল্লা বন্ধ করে বিছানার দিকে এগিয়ে এসে বলল, খাইয়ে দিয়েছি, আপনার উঠতে হবে না। সেটা আগে বলতে কি হয়েছিল? মুখ দিয়ে কথা বেরোয় না? কিছুই হয়েছিল না। ভাবলেশহীনভাবে বালিশ ঠিক করে তাতে মাথা রাখল সামিহা। এক নজর বনির দিকে চেয়েই চোখজোড়া বুঝল সে। বনি রাতে তার বাবাকে ছাড়া ঘুমোয় না, সে প্রায় রাতেই চেষ্টা করে দেখেছে। তবে পুচকি সেই বনির চোখে ঘুম আনতে পারেনি। কে জানে কিভাবে এমন বদভ্যাস হল তার। দীর্ঘশ্বাস ছেড়ে সামিহা নড়েচড়ে শুতেই তার কানে এল শারজিমের সেই নিষ্পাপ গলার স্বর। ঘুমোবে? ঘুম পেয়েছে আম্মার? আসেন, বাবার বুকে আসেন। ওরে আমার আত্মাটা, বাবা আপনাকে কত ভালোবাসে জানেন? জানেন না? বনির কপালে চুমু দিয়ে তাকে বুকে তুলে নিল শারজিম। মাথায় অজস্র চুমু দিয়ে বলল, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, আমার আত্মাটার কপালে টিপ দিয়ে যা। শারজিমের বুকের স্পন্দন শুনতে বনি চুপচাপ পড়ে রইল তার বুকে। ছোট্ট এই প্রাণটি বাবা অর্থ বোঝে না, জানে না বাবা নামক এই অমানুষটিকে। তবে সে অনুভব করে তার বাবাকে, অনুভব করে বাবার গায়ের মিষ্টি ঘ্রাণকে। বাবা মেয়ের খুনসুটি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল সামিহা। হঠাৎ শারজিমের হাত তার পেটে ঘুরঘুর করতেই জাগা পেয়ে গেল সে। চোখে মুখে একরাশ ক্লান্তি নিয়ে বলল, ভালো লাগছে না, শরীর ভালো নেই। কেন? কি হয়েছে? প্রশ্ন করল শারজিম। সামিহা ওপর পাশ ফিরতে ফিরতে জবাব দিল, জ্বর জ্বর লাগছে। বনি ঘুমিয়েছে? হ্যাঁ। একদণ্ড চুপ করে রইল শারজিম। তারপর মুখ নিয়ে ঠেকালো সামিহার গলার ফাঁকে। ঘন ঘন কিছু নিঃশ্বাস ছেড়ে গলায় কিছু চুমু দিল সামিহাকে উত্তেজিত করার চেষ্টায়। তবে তাতে কোনো উৎসাহ দেখাল না সামিহা। চোখজোড়া বুজে চুপচাপ পড়ে রইল বিছানায়। এদিকে ঘোরো ঘোরো না। এই সামিহা, ভালোবাসো না আমায়? সামিহার পরনের কামিজ তুলে ফেলল শারজিম। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে কিছু বলতেই নড়েচড়ে উঠল সামিহা। হাত দিয়ে শারজিমের মুখ সরানোর চেষ্টায় ব্যস্ত হয়ে উঠল সে। শারজিম সে বাধা উপেক্ষা করে সামিহার পা পেঁচিয়ে নিল নিজের পায়ের সাথে। তারপর খুব ধীরে সুস্থে সামিহার কান থেকে মুখ সরিয়ে ঠোঁট গুজে দিল পেটে। আপনি কেন আমাকে বোঝেন না? আপনি যেভাবে বনিকে ভালোবাসেন সেভাবে কি আমাকে ভালোবাসতে পারেন না? ফুপিয়ে কেঁদে উঠল সামিহা। তবে সেসবে কোনো হুঁশ নেই শারজিমের। পরম সুখে সে ডুব দিয়েছে সামিহার দেহের গভীরে। আপনি আমায় কষ্ট দেন। আমার কোথায় লাগলো না লাগলো ভালো মন্দ কখনো জানতে চান না। বেশি কথা বললে এটা সেটা ছুঁড়ে মারেন। কথা না বললে চড় থাপ্পড় মারেন। কেন করেন আপনি এসব?
কোনো দুনিয়ার স্বামী তার স্ত্রীকে এভাবে মারে? আপনি আমাকে ছাড়ুন, নয়তো আজ খারাপ কিছু হয়ে যাবে। আপনি কি বোঝেন না আমি আপনার সাথে শুতে আগ্রহী নই? নাকি নিজের পুরুষত্ব দেখাতে চান? যে পুরুষত্ব আর কোনো কাজের নেই। থুতু মারি আপনার এই সস্তা পুরুষত্বে। মুখ তুলে সামিহার দিকে তাকালো শারজিম। চোখ তার অগ্নির ন্যায় জ্বলজ্বল করছে, যা থেকে মুহূর্তে চারিদিকে শিখা ছড়িয়ে ভস্ম করে দেবে চারপাশটা। খানকি মাগি, তোর জায়গা কোথায় জানিস? বেশ্যাপাড়ায়। ভালো জিনিস তো তোদের ভালো লাগে না। 14 পুরুষ যখন হাতাহাতি করবে তখন তোর শরীরে জ্বলন ধরবে, এক পুরুষে তো ধরবে না। চেঁচিয়ে উঠল সামিহা। দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ ধরবে না। আপনার মতো কাপুরুষের ছোঁয়ায় তো কখনোই ধরবে না জ্বলন। জ্বলন ধরানোর মতো ক্ষমতাই আপনার নেই। মাথার ভেতরটা শারজিমের ক্রোধে টিপটিপ করে উঠল। কপালের দুপাশটা ফেটে যাবার উপক্রম হতেই সামিহার চুলের মুঠি ধরে তার গালে বসিয়ে দিল কয়েকটি কিলঘুষি। শারজিমের মাথা শান্ত হল ফোনের রিংটোনের আওয়াজে। খানিকটা সময় নিয়ে উঠে বসে ফোনের স্ক্রিনে নজর বুলিয়ে সজোরে কিছু নিঃশ্বাস ফেলল সে। তারপর ধীর পায়ে এগুলো বেলকনির দিকে। দুতির খবর পেয়েছি। স্বামীর সাথে আপাতত আলাদা একটি বাসায় শিফট হয়েছে ও। ঠিকানা? মেসেজে ফুল ডিটেইলস দিয়ে দিচ্ছি। তবে তুমি কাল বিকেলে একবার আমার অফিসে এসো। ফোনের ওপাশে থাকা হাসানের কথায় ভ্রু যুগল কোচকাল শারজিম। কেন? যা করব দুজনে প্ল্যাটিং করেই করব। এমনিতেই কাঁচা হাতে খেলতে গিয়ে কেইসে ফেসে আছো। নতুনভাবে আবারও কেইসে জোড়াতে চাও নাকি? সে প্রশ্নের জবাব না দিয়ে ধীর গলায় শারজিম বলল, আসবো আমি। ফোন কেটে খানিকক্ষণ বেকনিতে পায়চারি করার পর ঘরে ফিরে এল শারজিম। নাকমুখ দিয়ে রক্ত ঝরায় জ্ঞান হারানো সামিহার দিকে এগুতে এগুতে বলল, সাচ আ ব্ল্যাডি ফাকিং গার্ল। ঘড়ির কাঁটায় রাত 1টা বাজতেই সচকিত হয়ে এল দুতি। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে সে এল ইশতিয়াকের খোঁজে। অন্ধকার ঘরে হাতড়ে হাতড়ে লাইটের সুইচ খুঁজে আলো জ্বালিয়ে বিছানার কাছে এসে দাঁড়াতেই চোখমুখ কুঁচকে গেল তার। ঘুমিয়েছেন? আমি জানি আপনি ঘুমাননি। তবে ঘুমোনোর ভান করছেন তাই না? দুতির প্রশ্নের জবাবে ইশতিয়াক চুপচাপ পড়ে রইল বিছানায়। দুতি তীক্ষ্ণ স্বরে আবারও বলল, আশ্চর্য। আজ এত জলদি কেন ঘুমিয়েছেন? টকশো দেখবেন না? দেখবেন না টকশো? ইশতিয়াকের দিক থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে চিন্তায় কপাল কুঁচকে ফেলল দুতি। তারপর কয়েক কদম পিছিয়ে ফ্যানের সুইচ বন্ধ করে আবারও ফিরে এল ইশতিয়াকের কাছে। যা গরম পড়েছে। এত গরমের মাঝে ফ্যান ছেড়ে ঘুমানো যায়? উহু, ফ্যান তো লাগবেই রে মামুর ছইল। লাগবে লাগবে। মিনিট 20 ঘরজুড়ে হাঁটার পরও ইশতিয়াকের দিক থেকে কোনো প্রকারের সাড়া না পেয়ে পাশের ঘরের দিকে পা বাড়াল দুতি। হতাশ সে ইশতিয়াকের এমন ভীতচিত্তে, সে প্রচুর হতাশ। দুতি যাবার মিনিট 30 পর ঘামে জবজবে শরীর নিয়ে উঠে বসল ইশতিয়াক। লম্বা একটি দম ছেড়ে উঠে দাঁড়াতেই টের পেল একপাশ হয়ে দীর্ঘক্ষণ থাকার ফলে ঘাড় ব্যথায় ভরে উঠেছে। নড়েচড়ে উঠে ঘাড় চারিদিকে ঘুরিয়ে নিয়ে ফ্যানের সুইচের দিকে এগুলো ইশতিয়াক। দুতির আচরণ দিনকে দিন এমন বাচ্চাসুলভ হয়ে যাচ্ছে, যা প্রতিনিয়ত তার ঘাম ঝরিয়ে ছাড়ছে। তবে সবকিছুর মাঝেও স্বস্তির বিষয়, দুতি স্বাভাবিক হয়ে আসছে। আর তা ভেবে শুধু একবার নয়, দিনে 1000 বার ঘাম ঝরাতেও রাজি সে। দুতির ঘুম ভাঙল ইশতিয়াকের রান্নাঘরে করা ঘটার শব্দে। আড়মোড়া ভেঙে খানিকক্ষণ অপেক্ষা করল সে ইশতিয়াকের আশায়। তবে তার কোনো নামগন্ধ না পেয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল দুতি।
দ্রুত ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আসতেই ইশতিয়াক বলল, কোনো শব্দ না করে বসে পড়ো খেতে। আজ থেকে অ্যাডমিশন টেস্ট শুরু। রাস্তায় প্রচুর ভিড়ভাট্টা। তাড়াতাড়ি বেরুতে হবে, ভার্সিটিতে সময়মতো পৌঁছাতে হবে। চেয়ার টেনে তাতে বসে পড়ল দ্যুতি। ভ্রু কুঁচকে বলল, পাউরুটি কেন? শাহিনা আজ আসেনি? না, নিষেধ করেছি। কেন? তাহলে দুপুরে কি খাবো? আর দ্যুতিকে থামিয়ে পাউরুটিতে জেলি মাখাতে মাখাতে ইশতিয়াক বলল, দুপুরে আসবে। সকালে আমি দ্রুত বের হব জন্য আসতে নিষেধ করেছি। বেশি দিন হলো তো ওকে আমরা চিনি জানি না। আর তাতে ওকে বিশ্বাস করে তোমাকে একা বাসায় রেখে যাবার প্রশ্নই আসে না। তা দুপুরের ভেতর আপনার কাজ শেষ হয়ে যাবে? না, তবে শাহিনা যখন আসবে খালা ততক্ষণ এখানে থাকবে। আচ্ছা। মুখে পাউরুটি পুড়ে দিল দ্যুতি। গুনগুনিয়ে গান গাইতে গাইতে একসময় ধীর গলায় সে বলল, কাল এত দ্রুত কেন ঘুমিয়ে পড়েছিলেন? সকালে দ্রুত উঠতে হবে বলে। আর আমি যে বললাম সিডিতে ময়ূরীর নাচ দেখব। ওসবের নাচ কেন দেখতে হবে? ইশতিয়াকের চোখে মুখে স্পষ্ট অস্বস্তি ফুটে উঠলেও দ্যুতি বলল, দেখতে হবে কেন দেখতে হবে তা তো দেখার পরেই বুঝতে পারব, তাই না? না, কোনো কাজ করার আগে প্রথমেই তার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হবে। অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। অপ্রয়োজনীয় তো একদম নয়। আপনার জন্য তো ওসব প্রচুর দরকারি। বিড়বিড় করে বলল দ্যুতি। ইশতিয়াক বলল, কিছু বললে? উহু, বলেছ। তবে আমার কি মনে হচ্ছে জানো? দিন দিন তুমি প্রচুর রসিক হয়ে যাচ্ছ। কেন? আগে কি কম রসিক ছিলাম? ভ্রু কোঁচকালো ইশতিয়াক। আগে রসিক ছিলে? ছিলাম, তবে অরসিক মানুষের মাঝে থাকতে থাকতে রসিকতায় ভাটা পড়ে বদমেজাজি মনোভাব বেশি প্রকাশ পেত। তবে আজকাল রসিক মানুষের মাঝে থেকে থেকে রসিকতা বেশি প্রকাশ পাচ্ছে। ম্লান হেসে চেয়ার ছেড়ে উঠে পড়ল ইশতিয়াক। ড্রয়িং রুমে এসে দ্যুতির ঔষধের কৌটো খুলে সকালের ঔষধগুলো নিয়ে ফিরে এসে গ্লাসে পানি ঢেলে দ্যুতির দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও। দুপুরে আমি খালাকে কল করে মনে করিয়ে দেব। তুমি শুধু কোনো আহ্লাদ না করে ঠিকঠাক মতো খেয়ে নিও। সময়েরটা সময়ে খাবে, অসময় করবে না। ঠিক আছে, খেয়ে নেব। ইশতিয়াক কাজে মন দিতেই দ্যুতি শূন্য দৃষ্টিতে তাকালো মেঝের দিকে। একটা কথা বলি? আমি আজ থেকে রাতে আপনার সাথে ঘুমোতে চাই। টেবিল গোছাতে গিয়েও থেমে পড়ল ইশতিয়াক। চোখ মুখে একরাশ বিস্ময় নিয়ে দ্যুতির দিকে চাইতেন হাতের পাউরুটি নামিয়ে রেখে দ্যুতি ক্ষীণ স্বরে বলল, আপনি আশেপাশে থাকলে আমি স্বস্তি অনুভব করি। নিরাপদ বোধ করি। কেন বোধ করি উত্তর খুঁজছিলাম কদিন যাবৎ। কাল রাতে বোধহয় তা পেয়ে গেছি। দ্যুতির মুখোমুখি চেয়ারে বসে পড়ল ইশতিয়াক। ঢোক চেপে বলল, কি পেলে? এক সেকেন্ড থেমে দ্যুতি বলল, বাবা আমাকে অভিশপ্ত একটি জীবন থেকে টেনে তুলে নতুন একটি জীবন দিয়েছিল, আপনিও দিয়েছেন। বাবা যেভাবে সমাজ, পরিবার, আত্মীয় স্বজনের ধারালো কথার হাত থেকে আমাকে বাঁচিয়ে রেখেছে, আপনিও রাখছেন। বাবা যেমন কারো পরোয়া না করে তার মেয়ের হাতে হাত রেখে চলেছে, আপনিও চলছেন। বাবা যেমন নিজে না ঘুমিয়ে আমি ঘুমিয়েছি কিনা তা দেখতে রাতে বারে বারে আমাকে দেখতে এসেছে, আপনিও তা করছেন। বাবা যেভাবে আমার কষ্ট অনুভব করে কষ্ট পেত, আপনিও পাচ্ছেন। হ্যাঁ, আমি জানি আমাকে এই পৃথিবীতে যদি সবচেয়ে বেশি কেউ ভালোবেসে থাকে সে আমার বাবা। তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ।
সে আমার করা ভুলে আমাকে দূরে সরিয়ে দিল ও সময়মতো আমাকে নিজের ছাড় চাদরে মুড়িয়ে নিয়েছে, আর আপনিও। নীরব হয়ে পড়ল দ্যুতি। পানি ভর্তি গ্লাস থেকে এক চুমুক পানি গিলে গলা ভিজিয়ে কাপা স্বরে আবারও বলল, আপনাকে বুঝতে আমি দেরি করে ফেলেছিলাম। তবে যেদিন বুঝেছিলাম সেদিন আপনার দ্বারা প্রচুর কষ্টও পেয়েছিলাম। অনুভব করেছিলাম আমি আপনার জন্য সঠিক নই। তবে কেন যেন আটকে রাখতে পারছিলাম না নিজেকে। আপনার বিয়ের কথায় আমার বুকের ভেতরটায় অদ্ভুত এক কষ্ট হচ্ছিল। আমি যে কদিন সার্জিমের কাছে সুস্থ মস্তিষ্কে ছিলাম, আমার মাথায় শুধু এটুকুই ছিল, আপনি আমাকে কষ্ট দিতে পারবেন না। একজন রক্ত মাংসে গড়া মানুষকে কষ্ট দেওয়ার মতো শক্ত হৃদয় দিয়ে আল্লাহ আপনাকে তৈরিই করেননি। আপনি আলাদা, আপনার ভাবনার জগৎ আলাদা। আপনি সহজ সরল একজন মানুষকে কষ্ট দেওয়ার মতো মানসিকতা আপনার মাঝে নেই। তারপরও কোথাও একটা ক্ষোভ ছিল। যতদিন আমি ওখানে ছিলাম, দুঃখ কষ্টে সবসময় আমি বাবাকে ডাকতাম। কেন ডাকতাম জানেন? কারণ আমি জানতাম আমি আমার বাবার ছাড়া অন্য কোথাও নিরাপদ নই। আজ নয়কাল বাবা অবশ্যই আমায় খুঁজে নিয়ে যাবে এই আযাবের হাত থেকে। আর আজ সেই একই অনুভূতিগুলো আমি আপনার হাত ধরে পাই, আপনার পাশে দাঁড়িয়ে পাই। কিন্তু কেন বলতে পারেন? একজন বাবা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসবেই। এটি তো জগতের নিয়ম। তবে আপনি কেন? দ্যুতিকে মাঝপথেই থামিয়ে দিল ইশতিয়াক। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে স্থির গলায় বলল, এ পৃথিবীর বেশ কিছু সুন্দর সম্পর্কের মাঝে সবচেয়ে সুন্দর এবং পবিত্র একটি সম্পর্ক হল স্বামী স্ত্রীর সম্পর্ক। তবে কেন একজন স্বামী তার স্ত্রীকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবে না দ্যুতি? তোমার এসব কেন বিশ্বাস হয় না মা? বিশ্বাস অবিশ্বাসের কথা না রে মা। তোর দাদা তোকে দেখে শুনেই কিন্তু এত বড় বাড়ির ছেলের হাতে তুলে দিয়েছে। তোমার কি মনে হয় বড় বাড়ির ছেলে হলেই তারা ভালো হবে? বাজে কাজ করতে পারবে না? বউকে ধরে মারধর করবে না? সেটা তো বলিনি। তুই একটু কথা কম বলতে শেখ। নারীরা হবে মাটির মতো নরম কিন্তু সর্বংসহা। ঝড় বাতাসে পুরো পৃথিবী নড়লেও তারা নড়বে না। তুইই হয়তো এমন তেমন কিছু বলেছিস যা শুনে জামাইয়ের রাগ হয়েছে। হ্যাঁ, আমিই সব করেছি। আমি তো পাগল। স্বামী সংসার কিচ্ছু বুঝি না। ফুপিয়ে কেঁদে উঠল স্বামীহা। জবাবে তার মা ফোনের ওপাশ থেকে বললেন, অধৈর্য হস না, ধৈর্য ধর। নারীদের ধৈর্যশীল হতে হয়। সব কেন নারীদেরই হতে হবে? তোমরা কেউ আমাকে বোঝো না মা। আমার কষ্টটা বোঝার চেষ্টা করো না। মাঝে মাঝে আমার খুব অসহায় লাগে। আমি চাইলেও কিছু করতে পারি না। মেয়ে হয়ে জন্মিয়ে কি খুব বড় পাপ করে ফেলেছি মা? তোর চাচা ফোন চাচ্ছে। আমি রাখছি, আর তুই একটু বুঝে শুনে কথা বলিস মা। মুখে বেশ কঠিন কথা এলেও চুপচাপ ফোনের লাইন কেটে ফোন রেখে দিল স্বামীহা। তারপর আবারও ফিরে এল নিজের ঘরে। সার্জিম বেরিয়েছে ঘণ্টা দুয়েক হল। তবে আজ ভুলে তার মোবাইল ফোনটি রেখে যাওয়ায় স্বামীহা কল করেছিল তার গ্রামে। তবে তাতে কোনো লাভ হয়নি। লাভ হবেও না। তার মায়ের নিজের মেয়ের জন্য মুখ খোলার মতো ক্ষমতা বা সাহস কোনোটিই নেই। বিধবা হয়ে বছরের পর বছর অন্যের সংসারে পড়ে থাকলে নিজের আওয়াজ, ক্ষমতা, সাহস কোনোটিই যে আর অবশিষ্ট থাকে না। কিন্তু সে নিজে, তারও তো নিজের কোনো অস্তিত্ব নেই। অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার মতো আওয়াজ, ক্ষমতা, সাহস কোনোটিই নেই। তবে তার আর তার মায়ের মাঝে বেশি পার্থক্য আছে কি? মাথার ভেতরটা হঠাৎ চক্কর দিয়ে উঠতেই বিছানার চাদর খামচে ধরল স্বামীহা। গতরাতে তার উপরে চালানো সার্জিমের অত্যাচারের পর থেকেই মাথা তার চরকির ন্যায় ঘুরছে। খানিকক্ষণ পর পর রক্ত আসছে নাক বেয়ে।
শরীরের ব্যথা তো রয়েছেই, তবে যেটি খুব বেশি চোখে লাগছে সেটি হলো মুখের আকৃতি। তার পুরো মুখ এমন অদ্ভুতভাবে ফুলে ফেপে উঠেছে যে দূর থেকে দেখলে আস্ত একটি বাতাবি লেবু ভেবে অনেকেরই ভুল হবে। তবে তাতে সার্জিম নির্বিকার। তার এতে কিছুই যাচ্ছে আসছে না। এটি যে তার কাছে আর 10টি সাধারণ ঘটনার মতোই একটি ঘটনা। শরীরের ভেতরের যন্ত্রণা ক্রমশ ধীরে ধীরে বাড়ছে। সেই সাথে থেমে থেমে রক্ত আসছে নাক বেয়ে। তবে সে এমন এক মানুষ যার কিছুই করার নেই, কোথাও যাওয়ার নেই, আর না পাশে আছে বুকভরা এই দুঃখকষ্ট লাঘব করার মতো কেউ। বনির ঘুমন্ত মুখের দিকে তাকালো স্বামীহা। মেয়েটি তার অবুঝ ঘোরপ্যাচের এই দুনিয়ার হিসেব সে বোঝে না। তবে যেদিন বুঝবে সেদিন কি মাফ করতে পারবে তার বাবাকে? পরম স্নেহ দিয়ে ভালোবাসায় সিক্ত করে রাখা বাবার মায়া কাটিয়ে এগুতে পারবে কি তার জীবনে? জবাবের জন্য অপেক্ষা না করেই উঠে দাঁড়ালো স্বামীহা। তীব্র এই ব্যথার সাথে আর পেরে উঠতে পারছে না সে। দম বন্ধ হয়ে আসছে, মাথা ঘুরছে। তবে অসহনীয় এই কষ্টের মাঝেও বারে বারে একটি নাম মাথায় আসছে তার। ওই তো সেদিনও এসেছিল, সে স্বর্গদূত হয়ে এসে তাকে বাঁচিয়ে দিয়েছিল, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে সহায়তা করেছিল। ঘরের ভেতরে পায়চারি বন্ধ করে একদণ্ড ভাবল স্বামীহা। তবে সহ্যশক্তির সীমা অতিক্রম হওয়ায় ঘুমন্ত বনিকে এক নজর দেখে সে বেরিয়ে পড়ল 3 তলার উদ্দেশ্যে। ঘুমের বাবা আছে? হ, আছে। উনাকে একটু ডেকে দিন। ভ্রু কুঁচকে মহিলাটি তরতর করে ভেতরে যেতেই বেরিয়ে এল সুমন্ত। স্বামীহাকে দেখামাত্র দ্রুত বেগে সে এগিয়ে এল দরজার দিকে। চোখমুখে চিন্তার ছাপ ফুটিয়ে বলল, কখন হলো এসব? আপনি ভেতরে আসুন। মাথা নাড়াল স্বামীহা। বাসায় বনি একা, আপনি আমায় কিছু ঔষধ দিন। আমার মাথা ঘুরছে, চোখে সব আবছা দেখছি, নাক দিয়ে রক্ত ঝরছে। অসহনীয় যন্ত্রণা হচ্ছে, কিছু ঔষধ দিন আমায়। আপনি চলুন, আমার সাথে চলুন। স্বামীহার হাত শক্ত করে চেপে ধরল সুমন্ত। তারপর তাকে নিয়ে এগুলো তাদের ফ্ল্যাটের দিকে। সোজা হয়ে একটু সামনের দিকে ঝুঁকে চেয়ারে বসুন। হ্যাঁ, এবারে এই দুটো আঙুল দিয়ে নাকের 2 ছিদ্র জোরে বন্ধ করুন। মুখ দিয়ে শ্বাস নিন। চাপ দিয়ে ধরে রাখুন। একদম ছাড়বেন না। স্বামীহাকে বসিয়ে রেখে সুমন্ত এগুলো ডাইনিংয়ের দিকে। ফ্রিজ খুলে বরফের টুকরো বের করে আবারও ফিরে এল স্বামীহার কাছে। তার কপালে এবং নাকের চারিপাশে বরফ চেপে ধরে মিনিট 15 বসে থাকাতে নাক দিয়ে রক্ত ঝরা বন্ধ হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল সুমন্ত। ক্ষীণ স্বরে বলল, আপনি কেন এখনো এখানে পড়ে আছেন? ডিভোর্স দিন, বাবা মায়ের কাছে ফিরে যান। বুক চিরে বেরিয়ে আসা গভীর একটি দীর্ঘশ্বাস ছাড়ল স্বামীহা। থেমে থেমে বলল, আমার কোথাও যাবার জায়গা নেই। বাবা মারা গেছেন ছোট থাকতে। সেই থেকে দাদা চাচাদের কাছে মানুষ। বিয়েটাও হয়েছিল তাদের কথাতেই। সেখানে আজ আমার কথায় তারা আমায় ফিরিয়ে নেবে কেন? নেবে কারণ তাদের মেয়ে সুখে নেই। না থাকলে নেই। মেয়েদের তো সবকিছুতেই মানিয়ে নিতে হয়। স্বামী মারুক কাটুক যা ইচ্ছে করুক। মেয়ে হয়ে যেহেতু জন্মেছ সেহেতু চুপচাপ তা সহ্য করো। নীরব হয়ে পড়ল স্বামীহা। ব্যথার ঔষধ খাওয়ায় মাথার ব্যথা বেশ কমে এসেছে। সেই সাথে কমে এসেছে বুকের ভেতরের অস্থিরতাও। হার মানবেন না। আর না অন্যের অত্যাচার সহ্য করে চুপচাপ তার ভোগের বস্তু হবেন। নারী মানেই সবকিছু চুপচাপ সহ্য করে চলা নয়। নারী মানে মাথা উঁচিয়ে জীবন সংগ্রামে এগিয়ে চলা। একদম ভয় পাবেন না। কাকে ভয় পাচ্ছেন আপনি? এই প্রথম সুমন্তর মুখটি ভালোভাবে লক্ষ্য করল স্বামীহা। লোকটি বেশ ফর্সা।
লম্বা তরতরে একটি নাকের দুপাশে দুটো ছোট ছোট চোখ, হালকা গোলাপি ঠোঁটের উপরে আধা পাকা গোঁফ, মাথার চুলের প্রায় অংশও পেকে তা সাদা বর্ণ ধারণ করেছে। মন্ত্রমুগ্ধের ন্যায় সুমন্তর দিকে তাকিয়ে রইল স্বামীহা। লোকটি তখনও বলে যাচ্ছে, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষ্মী নারী। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। আকাশের বুকে ফুটে উঠতে শুরু করেছে অসংখ্য তারা। জ্বলন্ত সিগারেট হাতে সেই তারাভরা আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ল হাসান। তার স্বভাব অনুযায়ী থেমে থেমে বলল, দ্যুতির স্বামী ফুল প্রোটেকশনের সাথে দ্যুতিকে রেখেছে। আমি যতটা খোঁজখবর নিয়ে জেনেছি তাতে ওদের বাড়ির আশপাশটায় সবসময় দুজন পুলিশ সিভিল ড্রেসে ডিউটিতে থাকে। আর তাদের সহজভাবে নিয়ে আমরা কোনো প্ল্যান করলে আবারও কেইসে ফেঁসে যাব। আর এবার ফাঁসলে তুমি কেইস থেকে কখনোই বের হতে পারবে না। পাশ থেকে গাল চুলকোতে চুলকোতে শারজিম বলল, পুলিশ? হ্যাঁ, আর তাই এবারে যা করার আমি করব। তুমি শুধু আমায় সাহায্য করে যাবে। কিছু বলল না শারজিম। একদণ্ড অপেক্ষা করে হাসান বলল, আমাদের প্ল্যানটাকে সাকসেসফুল আমরা তখনই করতে পারব যখন তোমার মা আমাদের এই প্ল্যানে যুক্ত হবে। ভ্রু কোঁচকাল শারজিম। মা? মা কিভাবে? দ্যুতি মানুক আর নাই মানুক তোমার মায়ের প্রতি তার কোথাও একটি দুর্বলতা আছে। এখন সেই দুর্বলতাকেই কাজে লাগিয়ে আমাদের এগুতে হবে। ঘাড় নাড়িয়ে শারজিম বলল, উহু, মা রাজি হবে না। রাজি করানোর ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও। তুমি শুধু মন দিয়ে আমার কথাগুলো শুনো। উদ্বিগ্ন মুখে হাসানের দিকে চাইল শারজিম। হাসান ঘাড় না ঘুরিয়েই বলল, তোমার মাকে তুমি আমার এখানে পাঠাবে কাল সন্ধ্যার পর। আমি তাকে সবটা বোঝানোর জন্য সময় নেব 2 ঘন্টা। তারপর রাত 9টার বাসে আমরা রওনা হব রাজশাহীর উদ্দেশ্যে। টিকিট দুটো বের করে শারজিমের সামনে রাখল হাসান। পূর্ব সুরেই বলল, আমরা যখন রাজশাহীতে গিয়ে পৌঁছাব তখন হয়তো মাঝরাত। তবে চিন্তার কারণ নেই, ওখানে আমি তোমার মায়ের জন্য হোটেল বুক করে রেখেছি। অসম্ভব, মা কখনোই রাজি হবে না। সে দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু সময়মতো তোমার মাকে পাঠাবে। তো যা বলছিলাম, তোমার মাকে হোটেলে নামিয়ে আমি যাব আমার ছেলেপেলের কাছে। এখানেই আমাদের প্রথম প্ল্যানের সমাপ্তি ঘটবে। তারপর শুরু হবে আমাদের দ্বিতীয় প্ল্যান। উত্তেজনায় মাথা চিরচির করে উঠল শারজিমের। খানিকটা সময় নিয়ে নিজেকে সামলে সে ক্ষীণ স্বরে বলল, এখানে আমার কাজ কি? তোমার কাজ বসে বসে বিকেল 5টার অপেক্ষা করা। 5টার মাঝেই দ্যুতি আমাদের হাতে থাকবে। শারজিম স্বস্তির নিঃশ্বাস ফেলে আকাশের দিক থেকে নজর সরিয়ে নিল হাসান। গলার জোর খানিকটা বাড়িয়ে দৃঢ় স্বরে বলল, তোমার থোবরার কাটিং হয়তো ডিউটিরত অফিসারদের মুখস্থ হয়ে গেছে। তাই তোমাকে সঙ্গে নিয়ে আমি প্ল্যানটাকে ঘোলাটে করতে চাচ্ছি না। চোখমুখ কুঁচকে কিছু একটা ভাবল শারজিম। তারপর ধারালো গলায় বলল, ঠিক আছে, তবে আমি দ্যুতিকে না দেখা পর্যন্ত দ্যুতিকে কেউ হাত লাগাবে না। এমনকি তুমিও নও। হাসল হাসান। তুমি না চাইলে লাগাবো না। এসো, প্ল্যানের দ্বিতীয় ধাপটা আলোচনা করি। হাঁটুর ব্যথা বেশি হলেও দোতলা থেকে 3 তলায় যাওয়াটা বন্ধ করতে নারাজ মিনা বেগম। দুপুরে বেশ কঘণ্টা উপরে কাটিয়ে এলেও মাগরিবের নামাজ শেষে আবারও 3 তলায় এলেন তিনি। দরজায় দাঁড়িয়ে দুবার বেল বাজাতে ভেতর থেকে দরজা খুলে দিতেই তিনি হাসি মুখে বললেন, তোর খালুকে ফুল আনতে পাঠিয়ে দিয়েছি। ফুল কেন? থাক, ও খুশি হতে হবে না। ফুল তোদের বাসর সাজানোর জন্য না, বরং তোর খোপায় লাগানোর জন্য আনতে বলেছি।
দরজা লাগিয়ে নিজের ঘরের দিকে এগুতে এগুতে দ্যুতি বলল, না না, ওসব ফুলটুল লাগাবো না, প্লিজ আমাকে নর্মাল থাকতে দাও, নয়তো তুমি যেভাবে আমাকে সাজাতে চাইছো সেই বেশে কখনোই আমি উনার সামনে যেতে পারবো না। ঢং না, বল যে এসব ফুলটুল খুলতে ইশতিয়াকের তরস হইবে না। আর তোর তো কুরকুরানি উঠেই আছে। ছি। চোখমুখ কুচকে আলমারি খুলে নীল শাড়ি বের করল দ্যুতি। এক নজর মিনা বেগমের দিকে চেয়ে মুখ বাঁকিয়ে এসে ওয়াশরুমের দিকে এগুতেই মিনা বেগম বললেন, নীল কেন? তোদের বিয়ের শাড়িটা পর না। নীলের উপর যে আমায় একসময় নিষেধাজ্ঞা জারি করেছিলেন প্রফেসর সাহেব, আজ সেই নীল পরেই তার ভালোবাসার চাদরে আটকা পড়ে আমি কাটাতে চাই জনম জনম। মনে মনে আওড়ালেও মুখে কিছু বলল না দ্যুতি। চুপচাপ ওয়াশরুমে ঢুকে শাড়ির ভাঁজ খুলল সে। তোর খালুও ইশতিয়াকের মতো বড্ড লাজুক ছিল রে। বিয়ের প্রথম রাতে তার সে কি জোরতা, কথাই বলে না, চুপচাপ এসে বসে থাকে। আমি ভাবি কোনো বোবা টোবার সাথে আব্বা আমাকে বিয়ে দিল নাকি। কেন? তোমাদের আগে দেখা হয়েছিল না? ভেতর থেকে বলল দ্যুতি। মিনা বেগম আরাম করে বিছানায় বসে বললেন, না, আব্বার কলিগের ছেলে ছিল তোর খালু। সে থেকেই আমাদের সম্বন্ধ, তারপর বিয়ে। বিয়ের আগে একবার লোকটিকে দেখেছিলাম আমি, তাও তোর শাশুড়ির কল্যাণে। তবে কথা হয়েছিল না। আম্মা তোমাদের দেখা করিয়েছিল? দেখা করায়নি, তবে মুখদর্শন করিয়েছিল। আমাদের মাঝের একটি পর্দা সরিয়ে তিনি একেবারে উদ্ধার করে ফেলেছিলেন। আচ্ছা, তারপর? তারপর আর কি? আমি সাহস নিয়ে বললাম, আপনি ভালো আছেন? বিশ্বাস করবি না, উনি এমন ভয় পেল যে লাফিয়ে উঠল। তা দেখে আমার হাসি থামায় কে? উফ, আমি তো হাসতে হাসতে শেষ। খলখল করে হেসে উঠলেন মিনা বেগম। ভেতর থেকে দ্যুতি ক্ষোভ দেখিয়ে বলল, শুধু শুধু কেন হেসেছিলে? বেচারা বোধহয় অন্য কিছু ভাবছিল। বাসর ঘরে বসে যে বউ ছেড়ে দুনিয়ার চিন্তা করে, তুই তাকেই আবার বেচারা বলিস? তাহলে এই বেচারা শব্দের উপরেই আমি মুতি। ওসব মোতামুতি পড়ে করো, আগে কাহিনী শেষ করো। হাসির বেগ কমিয়ে এনে মিনা বেগম বললেন, পরের কাহিনী আর তোকে বলা যাবে না, তবে ভাই, এসব পুরুষেরা যতই গোবেচারা হোক, নিজের বউয়ের কাছ থেকে একবার লাইসেন্স পেয়ে গেলে তারা সিংহ হয়ে ওঠে। তখন কোথায় থাকে তাদের সেই লজ্জা? দিনরাত মিলে এতটাই পাগল করে দেয় যে তখন তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্ত্রীজাতিদের একটা উষ্টা মেরে হয়তো বলতে ইচ্ছে করে, এখন ছাড় বাপ, নয়তো তোর উপরে আমি একবার নয় 10 বার মুতি। আজ নতুন প্রভাত জাগে, যেন সে রং লাগে। চকিত এমনে গভীর যত না, পসিল কি অনুরাগে। আজ নতুন প্রভাত জাগে, যেন সে রং লাগে। আজ আলোয় মিশেছে হাসি, যেন ঘরে ফিরে পরবাসী। উছল নয়নে মধুর বয়ানে, কে যেন কহিল আসি। আকুল হরষে ব্যাকুল পরশে জীবন নতুন লাগে। আজ নতুন প্রভাত জাগে, যেন সে রং লাগে। মুগ্ধ হয়ে দ্যুতি শুনছে ক্যাসেট থেকে বেরিয়ে আসা সুরেলা ধ্বনি। চোখজোড়া বুজে গানটির গভীরে প্রবেশ করে, খানিক বাদে বাদে হাতের দুটো আঙ্গুল নাড়িয়ে যাচ্ছে। বিমোহিত চোখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চোখ সরিয়ে নিল ইশতিয়াক। গভীর এক নিঃশ্বাস ছেড়ে তার হাতে থাকা প্রশ্নের দিকে নজর দিতে গিয়েও পেরে উঠল না। মিটার দুয়েক ফাঁকেই বসে রয়েছে দ্যুতি। পরনে তার নীল শাড়ি, খোপায় গোজা একগুচ্ছ কাঠগোলাপ। নীল সাদার এই আবরণে তাকে আকাশ ভেবে ভালোবাসতে ইচ্ছে হচ্ছে, কখনো বা ভেসে যেতে ইচ্ছে হচ্ছে মেঘেদের সঙ্গে। ভ্যাবলার মতো তাকিয়ে কি দেখছেন প্রফেসর?
দ্যুতির কথায় চোখজোড়া ফিরিয়ে নিল ইশতিয়াক। ভ্রু নাচিয়ে দ্যুতি আবারও বলল, ক্লাসে ছাত্রীরাও হালকার উপর ঝাপসা সাজলে বুঝি তাদের দিকেও এভাবে তাকিয়ে থাকেন? না, তোমায় আজ সুন্দর লাগছে। বাড়ি ফেরার পর থেকে এ নিয়ে 6 বার বলে ফেলেছেন এই একই কথা। এবার কি কথার গাড়ি এগোবে না? অবশ্য ধীরে ধীরে এগুনোই ভালো। খালা আজ বলেছে, আপনার মতো সহজ সরল স্বভাবের পুরুষেরা যতই গোবেচারা ভাব নিয়ে ঘুরুক না কেন, নিজের বউয়ের কাছ থেকে একবার লাইসেন্স পেয়ে গেলেই তারা সিংহ হয়ে ওঠে। দিনেরাতে আদর করতে করতে এতটাই পাগল করে দেয় যে তখন তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বউয়েরা কি করে জানেন? স্বামীকে একটা উষ্টা মেরে বলে, এখন ছাড় বাপ, নয়তো তোর উপরে মুতে দেব। অস্বস্তি পুরো শরীরে জেকে বসতেই আবারও নিজের কাজে মন দেবার চেষ্টা করল ইশতিয়াক। দ্যুতির কথাগুলো আগে যতটা তিক্ত ছিল, এখন ততটাই মিষ্টি হয়েছে। তবে তাতে কোনো পরিবর্তন আসেনি তার অনুভূতিতে। আগে সে যতটা অস্বস্তি নিয়ে বসে থাকত, দ্যুতির পাশে এখনও ঠিক ততটাই অস্বস্তি নিয়েই বসে রয়। আমি কোনো দিকটায় ঘুমোব? প্রশ্ন থেকে মাথা না তুলেই দ্যুতির প্রশ্নের জবাবে ইশতিয়াক বলল, তোমার ইচ্ছে। না, আমার ইচ্ছে নয়। আপনি বলুন। ডান দিকটায় ঘুমো। না, ডানে ঘুমোলে রাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আসে। কখনো সাপ কামড়ে দেয়, আবার কখনো কুমির। উফ। ভ্রু কুঁচকে দ্যুতির দিকে তাকালো ইশতিয়াক। দ্যুতি বলল, সত্যিই বিশ্বাস করুন। করলাম বিশ্বাস। তাহলে বাম দিকে শুয়ে পড়ো। না না, ওদিকটায় ঘুমোলেও রাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আসে। তবে এদিকটায় সাপ টাপ আসে না। এদিকটায় ঘুমোলে রাতে সাদা কাপড় পরা ভূত আসে। পা টেনে ধরে কোথায় যেন নিয়ে যেতে চায় না বাবা। ওদিকেও আমি ঘুমোব না। তার চেয়ে বরং এক কাজ করি কেমন? দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকব। পলক না ফেলে যে আগে চোখের পলক ফেলবে সে বাম দিকটায় শোবে, আর যে জিতে যাবে সে ডান দিকটায়। ঠিক আছে? লম্বা একটি দম ছেড়ে সোফায় শরীর এলিয়ে দিল ইশতিয়াক, ক্লান্ত সুরে বলল, ধরো তুমিই জিতে গেছ। এবার ডান দিকটায় শুয়ে পড়ো। না না, ওসব চালাকি চলবে না। আসুন না খেলি, প্লিজ আসুন। দ্যুতি বেশ খানিকক্ষণ ধরে অনুরোধ করাতে উঠে দাঁড়াল ইশতিয়াক। বিছানার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমার কত কাজ বাকি পড়ে আছে। এত কাজ বাকি পড়ে থাকলে আমার দিকে ভ্যাবলার মতো তাকিয়েছিলেন কেন? এবার আসুন দেখি আপনার চোখের পাওয়ার কতটা। 1 মিনিটের বেশি আমার চোখের দিকে তাকিয়ে থাকতে পারবেনই না। আসুন আসুন। উৎসুকভাবে ইশতিয়াকের মুখোমুখি বসে দ্যুতি তাকালো তার চোখের দিকে। ঘন ভ্রু যুগলের নিচে গভীর এক চোখ, যাতে রয়েছে অসংখ্য না বলা কথা। তবে সেসব পড়তে যে তাকে ডুব দিতে হবে অথই এক সাগরে। চারিপাশের গভীর নীরবতার মাঝে পাশাপাশি থাকা দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ এক একজনের শরীরে বিঁধছে কাটার মতো। ইশতিয়াকের ঠোঁটে লাগা দ্যুতির এক একটি গরম নিঃশ্বাস মন্ত্রমুগ্ধের মতো ডাকছে তাকে। দীর্ঘদিন যাবৎ থেমে থাকা দুজনের বুকের মাঝের ঝড় ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। ডুব দিতে ইচ্ছে করছে দ্যুতির মনের অন্তঃস্থলে। ভারী কিছু নিঃশ্বাস ফেলে ইশতিয়াক হাত বাড়িয়ে দিল দ্যুতির ঠোঁটের দিকে। গোলাপি রাঙা দুঠোঁটের মাঝে আঙ্গুল ছোঁয়াতেই ঠোঁটের একপাশটা কামড়ে চোখজোড়া বুজে ফেলল দ্যুতি। বুকের ভেতরটায় অদ্ভুত এক ঝড়ো হাওয়া বয়ে যেতে স্থির হয়ে বসল ইশতিয়াক। দ্যুতিকে ডেকে উঠল কোমল সুরে, দ্যুতি, দ্যুতি। ইশতিয়াকের ডাকে দ্যুতি কোনো সাড়া না দেয়ায় 2 হাতের আজলে তার মুখ তুলে ধরে ঠোঁট বাড়িয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল ইশতিয়াক। তারপর একে একে 2 চিবুক সহ চোখ,
কপাল নাকে ঠোঁট ছুঁয়ে কানের কাছে আসতেই তার পিঠ খামচে ধরল দ্যুতি। কখনো জানতে চাইব না ভালোবাসো কিনা, শুধু জানতে চাইব আমার হাতে হাত রেখে সুখী তো? গভীর কিছু নিঃশ্বাস ফেলে ইশতিয়াকের প্রশ্নের জবাবে মাথা নেড়ে চোখ মেলল দ্যুতি। খানিকটা উঁচু হয়ে নিজের ঠোঁটজোড়া ঠেকাল ইশতিয়াকের ঠোঁটের সঙ্গে। গাঢ় কিছু নিঃশ্বাস ছেড়ে ধীরে ধীরে শুষে নিতে শুরু করল তার ঠোঁট। শুক্রবার শান্তির একটি দিন। এ দিনে নেই হাসপাতালে যাবার কোনো তড়িঘড়ি, নেই কাজের প্রেসারে শরীরে ঘাম ঝরানোর মতো প্যারা। এ দিনটায় সারাটা সময় সুমন্ত ঘুমকে নিয়ে কাটায়। ঘুমের বায়না পূরণ করে তার পাগলামি দেখে। এ করে করেই বাবা মেয়ের খুনসুটিময় একটি দিন কেটে যায়। তবে আজ সকাল সকাল উঠেই কান্নার ফোয়ারা খুলে বসল ঘুম। মুখে তার একটি প্রশ্ন, কোথায় তার মা? ও মা, ঘুম কাঁদছে কেন? সামিহার গলার আওয়াজ শুনে সুমন্ত পাশ ফিরতেই ঘুম হাত বাড়িয়ে দিল সামিহার দিকে। কান্নার বেগ বাড়িয়ে আহ্লাদি গলায় বলল, আম্মু তাবো, আম্মু তাবো। ঘুমকে কোলে নিয়ে তার চোখের পানি মুছে দিল সামিহা। কান্নার ফলে কেঁপে কেঁপে উঠা গোলাপি তসতসে গালের উপর চুমু দিয়ে আদুরে গলায় বলল, আপনি জানেন আপনার মতো ছোট এক বাবু আমারও আছে, কিন্তু সে কখনো আপনার মতো করে বলে না আম্মু তাবো, আম্মু তাবো। কেন? কারণ সে আপনার মতো সুন্দর করে কথা বলতে জানে না। শেখাবেন ওকে আপনার মতো করে কথা বলতে? ফোপানো বন্ধ হয়ে এল ঘুমের। উৎসাহী কণ্ঠে সে জবাব দিল, হুমো। পাশ থেকে সামিহা এবং ঘুমকে দেখে দীর্ঘশ্বাস ফেলল সুমন্ত। রেলিংয়ে শরীর ঠেকিয়ে সামিহার উদ্দেশ্যে বলল, এখন কি অবস্থা? ব্যথা কমেছে কিছুটা? হ্যাঁ, সকাল সকাল উঠেই ছাদে কেন? এই যে আমার ঝালানো কবুতর। সকালে উঠেই তার মাকে মনে পড়েছে। সামিহার কোল থেকে চিৎকার করে উঠল ঘুম। মুখে তার কান্নার পরিবর্তে একরাশ বিরক্তি। ত্যাতো। তার কথায় হেসে উঠল সামিহা। সুমন্তর দিক চেয়ে বলল, ধ্যাতো, আমাদের কথার মাঝে আপনি আসেন কেন? দেখছেন না আমরা কথা বলেছি। ঘুমের গালে আরেকটি চুমু বসিয়ে দিল সামিহা। মাথার চুল ঠিক করে দিতে দিতে বলল, বাবাকে পিত্তি দিয়ে দিয়েছি, এবার খুশি তো? তাদের কথোপকথনের সমাপ্তি ঘটল হঠাৎ আসা শারজিমের গলার আওয়াজে। ভারী গলায় ডাকছে শারজিম। ডাকছে সামিহার নাম ধরে। তবে ছাদে প্রবেশ করেই উপস্থিত সুমন্ত এবং সামিহাকে বেশ অবাক করে শারজিম বলল, এখানে কি? বনি কাঁদছে, নিচে এসো। ঢোক চেপে ঘুমকে সুমন্তর কোলে ফিরিয়ে দিল সামিহা। তারপর দ্রুত পায়ে শারজিমের দিকে এগুতেই তার কানে এল সুমন্ত আওয়াজ, সাবধানে, আমি আশেপাশেই আছি। পুরো দিন বাসায় থাকলেও সকালের ঘটনা নিয়ে কোনো কথা তুলল না শারজিম। হাসানের করা প্ল্যান নিয়ে উত্তেজনায় সে দিনদুনিয়া প্রায় ভুলতে বসেছে। হাসান কাঁচা হাতের খেলোয়াড় নয়, সে যে কাজ হাতে নেয় তার খুব সুনিপুণভাবেই সমাপ্তিও ঘটায়। তবে সেসব ভেবেও স্বস্তি পাচ্ছে না তার মন। অস্থির লাগছে, পুরো শরীর ঘামে ভিজে উঠছে বারবার। সারাদিন পুরো ঘরজুড়ে পায়চারি করে করে কাটালেও এশারের আজানের শব্দ কানে আসতেই পায়চারি বন্ধ করে চুপচাপ বসল শারজিম। সময় যত গড়াচ্ছে ততই তার ভেতরের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। কপালের দুপাশে দুটি রগ দাফিয়ে দাফিয়ে উঠছে। রাতের খাবার শেষে ঘড়ির কাঁটায় সময় দেখে ফোন হাতে নিল শারজিম। 11:30। এতক্ষণে বাস ছেড়েছে কি? হাসানের নাম্বারে ডায়াল করে সে এগুলো বেলকনির দিকে। সে তার মাকে পাঠিয়েছে বিকেল থাকতেই। সন্ধ্যার মাঝে হয়তো পৌঁছেও গেছে। তবে চিন্তা তার অন্য স্থানে।
তার মা তাদের প্ল্যানে যুক্ত হবে তো? একবার দুবার তিনবার বেশ কবার রিং হবার পরও হাসান কল না ধরায় বেশ উদ্বিগ্ন হল শারজিম। তবে সেই দুদণ্ডের উদ্বিগ্নতা উপেক্ষা করে সে কল করল তার মায়ের নাম্বারে। তবে ফোনের ওপাশ থেকে ভেসে এক এক মেয়েলি কণ্ঠস্বর। আপনার ডায়ালকৃত নাম্বারে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। শারজিমের পুরোদিনের কার্যক্রম দেখে মনে সন্দেহ জাগলেও তার স্বভাবতই নীরব ছিল সামিহা। তবে এতরাতে তড়িঘড়ি করে শারজিমকে তৈরি হতে দেখে কপাল কুঁচকে গেল তার। অন্য সময় নিশ্চুপ থাকলেও সন্দেহ ক্রমশ বিশ্বাসে রূপ নিতেই মুখ খুলল সে। এত রাতে কোথায় যাচ্ছেন? সে প্রশ্নের জবাব না দিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে হাসানের নাম্বারে আবারও ডায়াল করল শারজিম। তবে বরাবরের মতো কোনো সাড়া পেল না এবারও। আপনাকে এমন দেখাচ্ছে কেন? কোথায় যাচ্ছেন আপনি? কি কাণ্ড ঘটিয়েছেন আবার? উত্তর দিচ্ছেন না কেন? উত্তর দিন। বিছানা ছেড়ে উঠে পড়ল সামিহা। কয়েক কদম এগিয়ে শারজিমের হাত ধরে নিজের দিকে ফিরিয়ে আবারও একই প্রশ্ন করতেই চেঁচিয়ে উঠল শারজিম। আই অ্যাম আ স্টুপিড। আই অ্যাম আ বাস্টার্ড। কে বলেছিল হাসানকে বিশ্বাস করতে? হাসান কি তোর ভাই লাগে? আপন মায়ের পেটের ভাই? ওর কথায় আম্মাকে ওর কাছে পাঠাইলি কেন তুই? দুটি শালির জন্য পুরোটা জীবন আমার নষ্ট হয়ে গেল। হতভম্ব হয়ে পড়ল সামিহা। বিস্ময় চোখমুখ বড় বড় করে সে পিছিয়ে পড়ল কয়েক কদম। আপনি এমন কাজ কি করে করতে পারলেন? আপনার মা উনি। তুমি যাও এখান থেকে সামিহা। আমার মাথা এমনিতেই খারাপ আছে। আর খারাপ করো না। উত্তেজিত গলায় জবাব দিল শারজিম। প্রত্যুত্তরে ফুপিয়ে কেঁদে উঠল সামিহা। আপনি দুটির জন্য নিজের মাকেও পর্যন্ত ছাড়লেন না? আপনি কি মানুষ? চাহিদা, হিংসা, জিদ, প্রতিশোধটাই আপনার কাছে এত বড় হয়ে গেল। কোনো মাটি দিয়ে তৈরি করেছে আল্লাহ আপনাকে? মরার ভয় নেই আপনার? পুরো শরীর জুড়ে উষ্ণ বাতাস বয়ে যেতেই শারজিম দাঁতে দাঁত চেপে বড় বড় পা ফেলে সামিহার চুলের মুঠি ধরে তাকে নিয়ে ঠেকালো দেয়ালে। রুর গলায় বলল, কেন যাচ্ছিস না তুই? কেন জ্ঞানের বাণী ছাড়ছিস? বলছি না মাথা নষ্ট আছে আমার? কথা বুঝিস না তুই? আমার কথা বুঝিস না? শরীরে খুব জ্বলন তোর না? তো যা না তোর ভাতারের কাছে। যে তোর শরীরে হাতাহাতি করে তোর জ্বলন ধরায়, তবুও আমার মাথা খাইস না। সামিহাকে ছেড়ে জোরে জোরে কিছু শ্বাস ফেলল শারজিম। তবে ভেতরের জেকে বসা ক্রোধের উত্তাপে নিজেকে সংযত করাই ব্যর্থ হয়ে হাতের মুঠ চেপে বিছানায় কয়েকটি ঘুষি মেরে দিতেই কেঁদে উঠল পাশেই বড় বড় চোখ করে ফ্যানের দিকে তাকিয়ে থাকা বনি। কান্নার আওয়াজ যত তীব্র হল ততই তা শারজিমের কানে এসে লাগতে শুরু করল তীরের মতো। হাত পায়ের আঙ্গুল শক্ত করেও নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টায় বারে বারে ব্যর্থ হওয়ায় মাথা বিগড়ে গেল তার। এক সেকেন্ডের ব্যবধানে অঝোর ধারায় ক্রন্দনরত বনির ক্ষুদ্র শরীরে চড় থাপ্পড় বসাতে শুরু করল নিজের সর্বশক্তি দিয়ে। সামিহার ধাক্কাধাক্কিতে যখন শারজিমের সম্বিত ফিরল তখন বনির শরীর প্রায় নিস্তেজ। নিঃশ্বাসের দরুন তার বুক খানিক বাদে বাদে উঠানামা করলেও হাত পা নিষ্প্রাণ হয়ে পড়েছে। হঠাৎ করেই মাথা ঘুরে উঠল তার। পরিস্থিতির গভীরতা মাথায় না প্রবেশ করিয়ে এলোমেলো পায়ে সে ছুটল সদর দরজার দিকে। রাত বাড়ছে। আকাশের বুকটা ধীরে ধীরে আরো ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে। শারজিম হাঁটছে, তবে তার নেই কোনো নির্দিষ্ট ঠিকানা। হাসান কোথায় আছে সে জানে না।
শুধু এটুকু জানে তার মা ভালো নেই। বুকের ভেতরটা হুহু করে উঠতেই পথের মাঝখানটায় বসে পড়ল শারজিম। হাসানের অফিসে গিয়েছিল সে, তবে সেখানে তার খোঁজ পায়নি। তারপর ছুটেছিল তার বাড়ির দিকে, তবে সেখানেও মেলেনি তার কোনো খোঁজ। অজস্র কালো আধার চোখের পাতায় এসে ঠেকতেই দিশেহারা বোধ করল শারজিম। পা জোড়া টান টান করে পিছালা পথের মাঝখানটায় সে শুয়ে পড়ল। দুপুরে কল করেছিল সে মহিমা বেগমকে। তাকে হাসানের অফিসের ঠিকানা দিয়ে বলেছিল সন্ধ্যার আগেভাগেই সেখানে পৌঁছে যেতে। ওখানেই তার জন্য অপেক্ষা করবে সে। উত্তরে মহিমা বেগম প্রশ্ন করেছিল হাজার খানেক, তবে সে কোনো প্রশ্নের জবাব দিতে পারেনি। চুপচাপ লাইন কেটে দিয়ে বন্ধ করে রেখেছিল ফোন। তারপরের ঘটনা আর তার জানা নেই, কিচ্ছু জানা নেই। বেশ কিছুক্ষণ চোখজোড়া বুজে রাস্তায় পড়ে থাকতেই হঠাৎ তার চোখের পাতায় ভেসে উঠল অতীতের কিছু স্মৃতি। ভার্সিটিতে থাকাকালীন ভার্সিটির পাশেই একটি ছোট বাসা ভাড়া করেছিল তারা। সেখানে চলত দলীয় কার্যকলাপের আলোচনা। ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছেলেপেলেরা সেখানে বসে আড্ডা দিত এবং সেখানটায় রাখত তাদের কাজে ব্যবহার করা বেশ কিছু অস্ত্রশস্ত্র। সেখানেই কি থাকতে পারে হাসান? ভাবনার গতিপথকে এগুতে না দিয়ে উঠে দাঁড়াল শারজিম। পকেট থেকে চাবি বের করে ছুটল খানিক দূরে ফেলে রেখে আসা বাইকের দিকে। মাঝরাত, চারিদিকে বিরাজ করছে গভীর নীরবতা। পাশ থেকে কিছু ঝিঝি পোকার ডাক কানে এলেও থমথমে এক পরিবেশ বিরাজ করছে চারিদিকে। বাইক খানিকটা দূরে থামিয়েই হেঁটে সেই বাড়ির দিকে এগুলো শারজিম। বুকের ভেতরটা কাঁপছে তার। ইচ্ছে হচ্ছে সকল ভয় সংশয় কাটিয়ে উঠে জোরে এক চিৎকার দিয়ে সকলকে তার উপস্থিতি জানান দিতে। তবে মনের ভেতরে চলা ইচ্ছেকে দমন করে আলতো করে গেইটে ধাক্কা দিতেই খুলে গেল সেটি। সাথে মর্মর শব্দের প্রতিধ্বনিতে ছেয়ে গেল চারপাশটা। তবে তা উপেক্ষা করেই বারান্দার দিকে পা বাড়াল শারজিম। হন্য পায়ে শুকনো বালি পেরিয়ে পশ্চিম পাশের দরজায় ধাক্কা দিতেই পুরো শরীর জমে গেল তার। সামনে ভেসে উঠল স্পর্শার নিস্তেজ হয়ে পড়ে থাকা নগ্ন শরীর। সত্য মিথ্যায় প্রভেদ করতে পারায় কখনো বোন বলে ডাকেনি তাকে, না দুদণ্ড তার পাশে বসে তার আবদার পূরণ করেছে। পাগল ছিল মেয়েটি, নিঃস্বার্থভাবে ভালোবাসত তাকে। সে জেলে থাকা অবস্থায় তাকে দেখতে গিয়ে কেঁদে কেটে ভাসিয়ে দিয়েছিল এই মেয়েটি। লোহার শক্ত শিকগুলোর ফাঁকে তার বের করা দুহাত আঁকড়ে ধরে চুমু দিয়ে অঝোর ধারায় কেঁদেছিল। ফোঁপাতে ফোঁপাতে বারবার বলেছিল, ভাইয়া তুমি ভালো আছো তো? তবে সে প্রশ্নের জবাব দেয়নি শারজিম। বিপরীতে হাত সরিয়ে নিয়েছিল। ভাইবোনের পবিত্র বন্ধনকে, পবিত্র ভালোবাসাকে উপেক্ষা করে দ্রুত স্থানত্যাগ করেছিল। অতীতের কিছু স্মৃতি চোখের পাতায় ভেসে উঠতেই শারজিমের চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। টের পেল পা ভেঙে আসছে তার। দাঁড়িয়ে থাকার মতো শক্তিটুকুই সঞ্চয় করতে ব্যর্থ হচ্ছে তার শরীর। হাঁটু গেড়ে বসে পড়ল শারজিম। আজ তার খুব করে মনে পড়ছে সেদিনের কথা। স্পর্শা তখন বেশ ছোট ছিল। খেলতে খেলতে ধারালো কিছুর সাথে লেগে পা কেটে গিয়েছিল তার। তা দিয়ে ঝরছিল অঝোর ধারায় রক্ত। স্কুল শেষে বাসায় সবেমাত্র ফিরেছিল সে। ব্যাগ রেখে মায়ের খোঁজে বেকনিতে উকি দিয়ে স্পর্শাকে সেই অবস্থায় দেখামাত্র সে ছুটে গিয়েছিল তার কাছে। বোনকে বুকে চেপে ধরে চিৎকার করে মা বাবাকে ডেকেছিল। সেই ছিল স্পর্শাকে স্পর্শ করে বুকে টেনে নেওয়া শেষ স্মৃতি। তারপর আর কখনো বুকে টেনে নেওয়া হয়নি তাকে, কাছে টেনে নিয়ে করা হয়নি কোনো খুনসুটি। হঠাৎ পাশ থেকে গোঙানির মতো আওয়াজ কানে আসতে স্পর্শার দিক থেকে চোখ সরিয়ে নিল শারজিম।
ঢোক চেপে পাশ ফিরে চারিপাশটায় চোখ বুলিয়ে নিতেই চোখে পড়ল মহিমা বেগমকে। মুখে কাপড় ঢুকিয়ে তাকে বেঁধে ফেলে রেখেছে ঘরের এক কোণায়। দ্রুত উঠে সেদিকে গিয়ে শারজিম তার মুখের বাঁধন খুলে দিতেই ঘন ঘন কিছু নিঃশ্বাস ফেললেন মহিমা বেগম। তৎক্ষণাৎ মেয়ের জীর্ণশীর্ণ হয়ে পড়ে থাকা শরীরের দিকে দৃষ্টি যেতেই হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। আমার স্পর্শারে মা মা করে ডাকতেছিল রে। খুব কাতরাচ্ছিল, কতই না কষ্ট পাচ্ছিল আমার মেয়েটারে। ঘাড় শক্ত হয়ে এল শারজিমের। অশ্রুসিক্ত চোখে মায়ের দিকে চেয়ে রইল সে পলকহীনভাবে। তুই আমার ছেলে না, তুই আমার ছেলে হতেই পারিস না। তুই ওই লোকের ছেলে যার কোনো হৃদয় নেই, যে শুধু খেলতে পারে মানুষের মন নিয়ে। ঠিক বলেছিল ওরা, তোর অন্যায়কে প্রশ্রয় আমিই দিয়েছি, নয়তো আজ আমি এই পরিস্থিতি পড়তাম না, একদম পড়তাম না। কিন্তু আমি শুনিনি, কারোর কথা শুনিনি, প্রশ্রয় দিয়েছি তোকে। অন্যায় করলেও শাস্তির হাত থেকে বাঁচিয়ে দিয়েছি। যদি জানতাম এই ভুলের মাসুল আমার ফুলের মতো মেয়েটাকে গুনতে হবে, বিশ্বাস কর আমি তোকে পৃথিবীতেই আনতাম না। মেরে ফেলতাম যেদিন তোর বাপ চলে গিয়েছিল, মেরে ফেলতাম। আমি জানতাম না আম্মা, আমি কিছুই জানতাম না। মনে মনে শব্দগুলো বারবার আওড়ালেও মুখে কিছু বলতে পারল না শারজিম। অদৃশ্য এক হাত যেন তার গলা চেপে ধরেছে। পারছে না সে দমবন্ধ এই পরিস্থিতির সঙ্গে লড়তে। তবে এত কষ্ট কেন হচ্ছে তার? বুকের ভেতরটা কেন কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে? এসব দেখে তো সে অভ্যস্ত। একই কাজ সে করেছেও দ্যুতির সাথে। না, একই কাজ নয়, বরং এর চেয়েও ভয়ঙ্কর কিছু কাজ করেছে সে দ্যুতির সাথে। আর সামিহা, তাকেও কি রেহাই দিয়েছে? সামিহার কথা স্মরণ হতেই বনির নির্জীব মুখ ভেসে উঠল তার চোখের পাতায়। মেয়েটি কি এখনো প্রাণভরে নিঃশ্বাস নিচ্ছে এই পৃথিবীর বুকে, নাকি স্পর্শার মতোই বিদায় নিয়েছে এই পৃথিবীর কোল ছেড়ে? আর কিছু ভাবতে পারল না শারজিম। নিজের মাথা নিজেই চেপে ধরে সে মুখ থুবড়ে পড়ল মায়ের পায়ের উপরে। এই কাজ তুই করতে পারলি? বুক কাঁপল না তোর? ওই তো দুপুরে তোর চিন্তায় আমি কতটা ছটফট করছিলাম। স্পর্শা আমায় এসে বলল, তুমি চিন্তা করো না আম্মা, ভাইয়ার কিছুই হয়নি, চলো আমিও তোমার সাথে যাচ্ছি। কিন্তু আমি একবারও ওকে বারণ করলাম না। কেন করলাম না রে বারণ? সবুরও আসতে চাইল আমাদের সাথে, কিন্তু তুই কোনো আকাম করে বসেছিস ভেবেই ওকে সাথে আনলাম না। তোর দোষ ঢাকার চিন্তায় চিন্তায় আমি এতটাই স্বার্থপর হয়ে পড়েছিলাম যে দুনিয়ার কথা ভাবতাম না। উফরে, ওই জানোয়ারটা আমার মেয়েটাকে কি কষ্টই দিয়েছে। এই দিন আমাকে কেন দেখালো আল্লাহ? এই চোখ দিয়ে দেখেছি আমি আল্লাহ, এসব দেখার আগে এই চোখ কেন অন্ধ করে দিল না সে? বাথরুমে থাকতেই হালকা আর্তনাদ সুর কানে এলেও তাতে প্রথমে পাত্তা দিল না হাসান। তবে সময় গড়াতে গড়াতে সেই সুর আরও তীব্রতর হতেই সেখান থেকে বেরিয়ে এল সে। দ্রুত পায়ে পাশের দুঘর পেরিয়ে পশ্চিমার ঘরে প্রবেশ করতেই সে চমকে উঠল। এখানে কি করে এলো শারজিম? কি করবে ভেবে উঠতে না পারায় চুপেচাপে কেটে পড়ার সিদ্ধান্ত নিলেও শারজিমের দৃষ্টি তার দিকে পড়াতে সে চিন্তা বাতিল করল হাসান। নিজেকে প্রতিপক্ষের সমনে দৃঢ় মনোবল সমেত উপস্থাপন করতে আতঙ্ক কাটিয়ে উঠার ছল করে ম্লান হাসল। দ্যুতি শুধু আমায় একটি লাথি মেরেছিল, থুতু দিয়েছিল মুখে, বিনিময়ে আমি ওকে দিয়েছিলাম বেঁচে থাকতেই দোজখের যন্ত্রণা, যা কাটিয়ে উঠে নতুন করে জীবন শুরু করেছিল ও। তবে সেখানেও ব্যাঘাত ঘটিয়েছিলাম, কিন্তু তারপরের কাজটুকু আর আমায় করতে হয়নি। বোকাচোদা, তুই করে দিয়েছিস যা করার, আর কেন? আমার স্বার্থ কোথায়?
না আমি ওর প্রেমে পাগল রোমিও আর না তোর মতো বোকাচোদা। তাই ভাবলাম এবারে না হয় মেয়েটা বাঁচুক, প্রাণ খুলে নিঃশ্বাস নিক এই পৃথিবীতে। থামল হাসান। চোখ ভর্তি বহ্নিশিখা নিয়ে বসে থাকা শারজিমের দিকে এগুলো কয়েক কদম। শান্ত গলায় আবারও বলল, মেরেছিলি না সেদিন আমায়? শাসিয়েছিলি না? দেখি কর যা উদ্ধার করতে পারিস আমার উপরে খবরদারি। আমার সাথে বিশ্বাসঘাতকতা? তবে আজ শিখে রাখো বিশ্বাসঘাতকতা করতে হয় কিভাবে। এক মাল নিয়ে ভেগে গিয়েছিলি না? আজ সেই তুইই আমার কাছে আরেক মাল পাঠিয়েছিস। উহু, ভেবেছিলাম তোর মাকে খুন করে আমার অস্ট্রেলিয়ান সেই কুত্তাটাকে দিয়ে খাওয়াবো। তবে তুই যে তোর মায়ের সাথে খাসা এক মাল পাঠাবি তা জানা ছিল না। বিশ্বাস কর মাঝে একবার ভেবেছিলাম এসব কালা দিয়ে আমার পোষাবে না। তবে যেই না 40 ইঞ্চি পাছা দেখলাম খাড়া হয়ে গেল আমার। মালটার শরীরের রং কালো হলেও সতীচ্ছেদের পর্দা ফাটিয়ে রক্তের বন্যা নামাতে আমি আজ যে সুখ পেয়েছি তা তোর দুতির কাছ থেকেও পেয়েছিলাম না রে। বিশ্বাস হয় না তোর? ওই তো পড়ে আছে শরীর, একবার চেটেই দেখ। ঠোঁট কামড়ে কামনায় হাসান চিৎকার করে উঠতেই মাথায় রক্ত উঠে গেল শারজিমের। পাশে পড়ে থাকা কিছু ধারালো অস্ত্রের মাঝ থেকে একটি চাপাতি তুলে হিংস্র পশুর মতো সে কুপিয়ে ক্ষতবিক্ষত করতে লাগল হাসানের শরীর। ভোর রাতে যখন বাড়ি ফিরল শারজিম তখন তার রক্তে আচ্ছন্ন শরীরে আর অবশিষ্ট নেই এক ফোঁটা বল, মনে নেই নিশ্চলতা। হাসানের দলের এক ছেলে ঘটনা দেখেই তৎক্ষণাৎ থানায় যায়, যার জের ধরেই মহিমা বেগমকে তুলে নিয়ে যায় পুলিশ। খুঁজছে তাকেও, তবে তার এই অবচেতন মন তখনও কাঁদছে, চিৎকার করে কেঁদে যাচ্ছে আর ডাকছে সুখ নামের সেই পাখিটিকে। তখন সে ছোট ছিল। রোজ সকালেই পাখিটি এসে বসত তাদের আমগাছটায়। সারাদিনভর মধুর সুরে ডেকে ডেকে মুখরিত করে রাখত তাদের সে ছোট্ট নীরটি। বুক চিরে বেরিয়ে আসা গভীর এক দীর্ঘশ্বাস ছেড়ে ফ্ল্যাটে ঢুকল শারজিম। শান্তি দরকার তার, এক আকাশ শান্তি, যা শুধু আছে বনির বুকে। তবে কোথায় সে? অস্থির মনে সে খুঁজতে লাগল বনিকে। তবে তার চারপাশটায় পেল না কোনো প্রাণের স্পন্দন। পেল শুধু ছোট একটি চিরকুট, যাতে দুলাইন লেখা থাকলেও কাগজটি ছিঁড়ে নেতিয়ে পড়েছে হয়তো কারো চোখের জলে। যাচ্ছি আমরা শুধু এটুকু বিশ্বাস নিয়ে, এ পৃথিবীতে আপনার চেয়ে খারাপ কেউ কখনোই হতে পারবে না। হাতঘড়িতে সময় দেখে নিল ইশতিয়াক। বিকেল 5:30। ভার্সিটি থেকে বেরিয়ে হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে মিনিট 30 লেগে যাবে। তবে অত্যাধিক উদ্রেকে তার এতটাই ছটফট লাগছে যে এক চুটকিতে হাসপাতালে পৌঁছাতে পারলে স্বস্তি হতো। অদ্ভুত এই ভাবনার অবসান শেষে সারাদিনের অবসাদ কাটিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ল ইশতিয়াক। বড় বড় পা ফেলে সবুজ ঘাস পেরিয়ে পিচ ঢালা পথের দিকে এগুতেই ফোনের রিংটোন বেজে উঠল তার। কখন আসবেন আপনি? এই তো বেরিয়ে পড়েছি। কি খবর? দীপাকে অপারেশন থিয়েটার থেকে বের করেছে? না, দ্রুত আসুন। ফোনের লাইন কেটে রিকশায় উঠে বসল ইশতিয়াক। দীপার ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে, আর সে খবর শুনে দুতি মিনা খালাকে নিয়ে দুপুরেই চলে গিয়েছিল হাসপাতালে। ওদিক থেকে দুতির মাকেও রুনা ভাবি বেশ জোর করে নিয়ে এসেছে হাসপাতালে। মান অভিমান তো অনেক হলো, এবার না হয় নতুন প্রাণের পৃথিবীতে আগমনের ভেতর দিয়ে ঘুচে যাক সকল গ্লানি। স্যার, আপনার কি 2 মিনিট হব? যাব আর আব, আর্জেন্ট না হলে যাইতাম না। যাও। ইশতিয়াকের অনুমতি পেয়ে রিকশাচালক পাবলিক টয়লেটের দিকে এগুতেই ফোনে আবারও সময় দেখে নিল ইশতিয়াক। পাশেই একটি চায়ের দোকানে কিছু লোকের সমাগম বেঁধেছে। সকলেই বেশ মনোযোগী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে দোকানের ভেতরের দিকে।
তাদের সেই দৃষ্টি দেখেই কৌতূহলবশত রিকশা ছেড়ে নেমে পড়ল ইশতিয়াক। এগুলো দোকানের দিকে। টেলিভিশনে চলছে জনতার আওয়াজ নামক একটি টিভি শো। নিচে হেডলাইনে বেশ বড় বড় অক্ষরে লেখা রয়েছে মাত্র প্রকাশিত খবরের প্রধান দুলাইন। নিজের বোনকে ধর্ষণ করে সাবেক ছাত্রনেতা এবং ঢাকা ৫ আসনের মন্ত্রী হাসানুর রহমানকে খুন করার দায় আসামি শারজিমের ফাঁসি কার্যকর করা হবে আজ রাত ১২টা ১ মিনিটে। সাথে পর্দায় বেশ কিছু উঠতি বয়সী ছেলেমেয়েরা রাখছে নিজেদের মন্তব্য। সেখানেই মোটা ফ্রেমের চশমা পরা এক মেয়ে তীক্ষ্ণ স্বরে বলল, যে লোক তার নিজের বোনকে ধর্ষণ করে তাকে শুধু একবার নয় ১০ বার ফাঁসিতে ঝুলানো উচিত। হাসান সাহেব মানুষ ভালো ছিলেন। সবার উপকার করতেই সবসময় দেখেছি। আর সেই হাসান সাহেবকে খুন, তাও কিনা সে গিয়েছিল মেয়েটিকে বাঁচাতে। আবার দেখুন না, আসামির মা বড় গলায় বলছেন ভিন্ন কথা। তার ছেলে নাকি কিছুই করেনি, তার মেয়েকে ধর্ষণ করেছে হাসান। তাহলে ফরেনসিক রিপোর্টে হাসানের জায়গায় শারজিমের স্পার্ম পেল কি করে? পাশ থেকে আরেকটি মেয়ে তাচ্ছিল্যের সুরে বলল, আরে মায়েরই তো দোষ। শুনেছি এই লোকটি ছিল তার বিয়ের আগের সন্তান। যেমনভাবে জন্ম হয়েছে, কাজও করেছে সেই বেজন্মাদের মতোই। ছেলেটার কাকা এমপি সাহেবও তো মুখ ফিরিয়ে নিয়েছে তাদের দিক থেকে। তারপর পরই টেলিভিশনের পর্দায় ভেসে উঠল নতুন মুখ। ছেলেটি বেশ ঝাঁঝালো সুরে বলল, এই লোক পূর্বেও এমন ঘটনা ঘটিয়েছে, তবে এবার পড়েছে ঠিক জায়গায়। এর নামে মেয়েঘটিত কেস রয়েছে। কেসটি এখনও চলছেও, কিন্তু জামিনে বাইরে এসে এই অঘটন ঘটিয়েছে। শুনেছি বউয়ের উপরেও প্রচুর অত্যাচার করত, তাই তো বউবাচ্চাও তাকে ফেলে রেখে চলে গেছে। পাশ থেকে আরেকটি মেয়ে বলে উঠল, হ্যাঁ ওটা দ্বিতীয় বউ ছিল। প্রথম বউ তো এর নামে করতে মামলাও করেছিল। আর এমন মানসিকভাবে অসুস্থ পুরুষ আমাদের দেশের এবং আমাদের জাতির জন্য হুমকিস্বরূপ। শুধু ফাঁসি নয়, এই পশুকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারা উচিত। স্যার আসেন। হঠাৎ কানে রিকশাচালকের ধ্বনি আসতেই টেলিভিশনের পর্দার দিক থেকে নজর সরিয়ে ইশতিয়াক পা বাড়াল তার রিকশার দিকে। বুক চিরে বেরিয়ে আসা লম্বা একটি নিঃশ্বাস ছেড়ে এসে বসল তাতে। কেসটির সমাপ্তি তাহলে আজ ঘটছে। তবে মাসখানেক আগেই যখন পেপার খুলে শারজিমের ছবিসহ উক্ত কেসটি সম্পর্কে জানতে পেরেছিল, সেদিন থেকেই পেপার নেয়া বন্ধ করে দিয়েছিল সে। এমনকি ডিশের লাইন কেটে টেলিভিশন নষ্ট হবার অজুহাত দেখিয়ে তা রেখে এসেছিল খালার ফ্ল্যাটে। সাথে সকলকে করে দিয়েছিল সচেতন। রিকশা এসে হাসপাতাল গেইটে থামতেই ভাড়া মিটিয়ে জরুরি বিভাগের দিকে এগুলো ইশতিয়াক। বড় বড় পা ফেলে দোতলায় উঠে আসতেই চোখজোড়া তার জুড়িয়ে গেল। সদ্যজাত শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দুতি। ঠোঁটে তার অজস্র হাসি। সেদিকে এগিয়ে সকলের উপস্থিতি বুলেই দুজনকে বুকে টেনে নিল ইশতিয়াক। পৃথিবীতে এসেছে নতুন এক শিশু। শিশুটি পুত্র না কন্যা সে জানে না, শুধু জানে শিশুটি দুতির জন্য আশীর্বাদ। হ্যাঁ, জগতের খেলা বড়ই অদ্ভুত। কাউকে দুঃখ দিয়ে মনকে ক্ষতবিক্ষত করে কখনোই সুখে থাকা যায় না। পথ চলতে বা ঘায়ের গভীরতা লুকোতে মানুষ ভুলতে চাইলেও প্রকৃতি ভুলে না, প্রকৃতি তাদের ক্ষমা করে না। সমাপ্ত।